এয়ার মাস এটাকে বাংলায় বলা হয় কিনা, বাংলায় বলা হয় বায়ুপুঞ্জ। এবার এই এয়ার মাস জিনিসটা কি আমাকে সেটা একটু জানতে হবে। দেখ, এয়ার মাস আর এয়ার দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। এয়ার মাস আর এয়ারের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। কিরকম ডিফারেন্স? না, এয়ার মানে হচ্ছে বা বাতাস মানে হচ্ছে কি না, বাতাস মানে হচ্ছে বিভিন্ন ধরনের একটা গ্যাসীয় মিশ্রণ বলতে পারিস। বাতাস মানে হচ্ছে একটা গ্যাসীয় মিশ্রণ, ঠিক আছে? যেখানে গ্যাসীয় বিভিন্ন পার্টি মানে গ্যাসীয় বিভিন্ন ধরনের যে গ্যাস গুলো রয়েছে সেগুলো তো থাকছে, তার সাথে কিছু মানে না গ্যাস না কঠিন মানে ওই অ্যারোসেল টাইপের জিনিস আর কি, ঠিক আছে? বা বিভিন্ন ধরনের যে ধূলিকণা, ঠিক আছে, সেগুলো কিন্তু থাকছে গ্যাসের মধ্যে। তখন আমরা তাকে বায়ু বলছি এক কথায় আর কি। মানে বায়ু মানে হচ্ছে একটা গ্যাসীয় উপাদান আর কি, শর্ট কথায়। আচ্ছা, যখনই আমরা এটাকে বায়ু পুঞ্জ বলবো তার মানে কি, তার মানে হচ্ছে অনেকগুলো বায়ুর সমাহার, বা বলতে পারিস একটু যদি মানে ভালো ভাষায় বলিস তাহলে বলতে পারিস যে একটা মানে বিশাল এলাকা জুড়ে এক ধরনের বায়ু থাকছে, সেটাকে আমরা বলছি বায়ুপুঞ্জ। মানে ব্যাপারটা কি রকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুই বলতে পারিস যে বায়ুপুঞ্জ বা এয়ার মাস হচ্ছে কিনা, এয়ার মাস হচ্ছে তুই বলতে পারিস যে আহ এক ধরনের বায়ু, সে বায়ুটার একটা বিশাল সমাহার বলতে পারিস, ঠিক আছে? কি বলতে পারিস? বিশাল সমাহার। বায়ুটার বিশাল সমাহার, সেটাকে আমরা বলছি বায়ুপুঞ্জ। মানে কিরকম ব্যাপারটা, যদি এটা ইংলিশে বলিস তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কি, এক ধরনের লার্জ বডি, ঠিক আছে, লার্জ বডি অফ এয়ার। দেখ, এয়ার মাস মানে হচ্ছে বলছে লার্জ বডি অফ এয়ার। বডি মানে শরীর এখানে নয়, ঠিক আছে? লার্জ বডি মানে একটা বড় সড়ো একটা কি, একটা বড় সড়ো কোনো উপাদান, বা বড় সড়ো কোনো একটা কি বলবো, বড় সড়ো একটা কি মানে একটা বলতে পারিস যে ওই উপাদান টাইপের জিনিস আর কি। বডি মানে কি, বডি মানে এখানে একটা টোটাল একটা জিনিস আর কি বলতে পারিস, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলছে লার্জ বডি অফ এয়ার, তার মানে কি, তার মানে বাতাসের একটা বিরাট বিশাল একটা সমাহার, সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আমরা বায়ুপুঞ্জ। আচ্ছা, বায়ুপুঞ্জ যে আমরা বলছি, এটা ব্যাপারটা আর একটু ভালো করে বললে জিনিসটা বুঝতে পারবি যে বায়ুপুঞ্জ হচ্ছে এক কথায় কি না, বায়ুপুঞ্জ হচ্ছে যে একটা বিশাল এলাকা জুড়ে বায়ু থাকবে, ঠিক আছে? এবং সে বায়ুটার কি হবে, বায়ুটার যেসব ভৌত বৈশিষ্ট্য, যেগুলো মানে যেগুলো ফিজিক্যাল প্রপার্টিস, সেই ফিজিক্যাল প্রপার্টিস গুলো একই ধরনের হবে। কি বললাম বুঝতে পারলি? মানে একটা বিশাল এলাকা জুড়ে একই ধরনের বায়ু থাকবে, এবং সেই বায়ুটা কি হবে, বায়ুটা একই রকমের ফিজিক্যাল প্রপার্টিস বা ভৌত ধর্ম থাকবে। তার মানে কি, তার মানে মনে কর, আমি বলতে চাইছি মনে কর যে আমাদের ইন্ডিয়ার উপরে এক ধরনের বায়ু রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ার উপরে কি রয়েছে, এক ধরনের বায়ু রয়েছে, যে বায়ুটার ফিজিক্যাল প্রপার্টিস একই। ধর আমি বলছি যে মৌসুমী বায়ু, এখন মৌসুমী বায়ু ভারতের উপরে রয়েছে। এবার মৌসুমী বায়ু যদি দেখিস, যে মৌসুমী বায়ুর অলমোস্ট ফিজিক্যাল প্রপার্টিস ভারতের উপরে রয়েছে, সেখানে সবখানে একই রকম। মৌসুমী বায়ুটা গোটা ভারতের মধ্যে যেখানে যেখানে রয়েছে, ওর ফিজিক্যাল প্রপার্টিস একই রকম। ফিজিক্যাল প্রপার্টিস মানে কি, ফিজিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে টেম্পারেচার। ফিজিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে টেম্পারেচার। ফিজিক্যাল প্রপার্টিস মানে কি, ফিজিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে টেম্পারেচার। ফিজিক্যাল প্রপার্টিস মানে কি, রিলেটিভ হিউমিডিটি বা হিউমিডিটি বলতে পারিস। রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা, হিউমিডিটি, ঠিক আছে? আর কি হতে পারে, আর হতে পারে তোর টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি মানে সেখানে আসবে আমার কি, সেখানে আমার রেনফল বা প্রেসিপিটেশন, রেনফল বা প্রেসিপিটেশন, ঠিক আছে? তাহলে টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, রেনফল বা প্রেসিপিটেশন, এগুলো আমার কি হবে, এগুলো আমার একই ধরনের হবে। এগুলো আমার কি হবে, এগুলো আমার একই ধরনের হবে। তার মানে এয়ার মাস বা বায়ুপুঞ্জ মানে হচ্ছে যে এমন এক ধরনের বায়ু বা এমন একটা বায়ু, যে বায়ুটার টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, রেনফল, এই জিনিসগুলো একই ধরনের হবে। মানে একই ধরনের মানে পুরোপুরি একই ধরনের নয়, অলমোস্ট একই ধরনের হবে, কাছাকাছি হবে। তাহলে বায়ু মানে হচ্ছে একটা গ্যাসীয় মিশ্রণ, যে বায়ুটা কি হতে পারে, বায়ুটা উষ্ণ হতে পারে, শীতলও হতে পারে, ঠিক আছে, বা মাঝামাঝি কোনো রকম হতে পারে। কিন্তু এয়ার মাস বা বায়ুপুঞ্জ হচ্ছে তাকে বিশাল সমাহার হতে, মানে এমনটা নয় যে আমার ঘরের উপরে একটা বায়ু রয়েছে তার মানে আমি সেটাকে বায়ুপুঞ্জ বলছি, এটা বলা যাবে না। বায়ুপুঞ্জ মানে হচ্ছে একটা লোকাল এরিয়া নিয়ে থাকতে হবে। মনে কর আমি বলে দিলাম যে আমার ইন্ডিয়া, গোটা কন্টিনেন্ট ইন্ডিয়ার যে কান্ট্রিটা রয়েছে সেটার উপরে একটা কিন্তু বায়ু রয়েছে, ঠিক আছে, এরকম বলতে পারি আমি। বা বলতে পারি যে আরব সাগরের উপরে আমার একটা বায়ু রয়েছে, যে বায়ুটা কি হবে, যে বায়ুটার যদি ক্যারেক্টারিস্টিক বা যদি বৈশিষ্ট্য এইগুলো একই হয়, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, রেনফল। মনে কর এইটা, এই যে বায়ুটা, এই বায়ুটা ধর কোথায় রয়েছে না, আরব সাগরে ধর রয়েছে, ঠিক আছে, কোথায় রয়েছে, আরব সাগরে রয়েছে। এবার আমি দেখলাম মেজারমেন্ট করে যে এটার এখানে যা টেম্পারেচার, এও সে এই দিকে, এইদিকেও সে একই টেম্পারেচার, বা এইদিকেও একই টেম্পারেচার, বা টেম্পারেচার একই না হলো কি,
কাছাকাছি আর কি। টেম্পারেচারটা মনে করো এখানে 20°C, এখানে দেখা গেল কিনা 19°C, এখানে দেখা গেল কিনা 19°C, ঠিক আছে? এখানে দেখা গেল হয়তো 21°C। তার মানে কি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। তো সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই বায়ুটা হচ্ছে একটা বায়ুপুঞ্জ। তার মানে কি একটা বিশাল এরিয়া জুড়ে অবস্থান করছে এই বায়ুটা। কি বললাম বুঝতে পারলি? বায়ু আর বায়ুপুঞ্জ কিন্তু এক জিনিস নয়। বায়ু মানে হচ্ছে সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেকোনো জায়গায় হতে পারে। আমি বলতে পারি যে আমার বাড়ির পাশের বায়ুটা এরকম, ঠিক আছে? কিন্তু বায়ুপুঞ্জ মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকবে। মানে একটা নির্দিষ্ট লোকালিটি থাকবে সেটা, ঠিক আছে? মানে একটা বিশাল সমাহার হবে। এরকম আমি বলতে পারব না কখনোই যে আমার ঘরের সামনে একটা বায়ুপুঞ্জ রয়েছে। কখনোই বলা যাবে না। কারণ ওইটুকু জায়গার মধ্যে বায়ুপুঞ্জ কনসিডার করা যায় না। বায়ুপুঞ্জ যখনই আমি বলবো তখনই সেটা তোকে ভাবতে হবে যে এটা বিরাট বড় এরিয়ার মধ্যে ধরতে হবে তাকে, ঠিক আছে? একটা বিশাল বড় এরিয়ার মধ্যে যখন আমি তোকে ধরবো এবং তার যখন টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, রেইনফল এগুলো মোটামুটি একই হবে। পুরোপুরি একই নয়, মোটামুটি একই হবে। তখন তাকে আমরা বলছি কিনা, তখন তাকে আমরা বলছি এয়ার মাস বাকি বা হচ্ছে বায়ুপুঞ্জ। বুঝতে পারলি? আরো যখন এটা এখন পড়াবো সেটা ভালো করে বুঝতে পারবি। এখন এইটুকু জেনে রাখ। এবার একটা ডেফিনিশন লিখে নে দাঁড়া। দেখ, an air mass is defined as a large body of air whose physical properties, that means temperature, moisture content and lapse rate are more or less uniform horizontally for hundreds of kilometers. বুঝতে পারলি? দেখ কি বলছে, দেখ বলছে an air mass is defined as a large body of air mass বা লার্জ বডি অফ এয়ার। তার মানে কি একটা এয়ার মাস বা বায়ুপুঞ্জ বলতে আমরা সেটাকেই বুঝবো যে অ্যাজ এ লার্জ বডি অফ এয়ার। তার মানে কি একটা বিশাল এলাকা জুড়ে যে বাতাসটা রয়েছে, ঠিক আছে? শুধু বাতাস থাকলেই হবে না, হুজ ফিজিক্যাল প্রপার্টি মানে যার ভৌত ধর্মগুলো, তার মানে কি, তার মানে যে টেম্পারেচার, উষ্ণতা, ময়েশ্চার কন্টেন্ট মানে কি, ময়েশ্চার মানে আমরা জানি যে তার মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে, ঠিক আছে? সেটা এবং ল্যাবস রেট, ল্যাবস রেট তো পড়েছি কি বটে। আর মোর অর লেস ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একই ধরনের, ইউনিফর্ম মানে হচ্ছে এক ধরনের। তার মানে কি কাছাকাছি আর কি। বেশি বা কম একটু আধটু হতে পারে, কি একবারে যে পুরোটাই এক নেই, কিন্তু মোটামুটি কিন্তু যেমন একই হয়। ঠিক আছে? ইউনিফর্ম হরাইজন্টালি, তার মানে কি খুব ইম্পর্টেন্ট, হরাইজন্টালি ফর হান্ড্রেডস অফ কিলোমিটার। তার মানে কি কতটা এরিয়া, দেখ প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, বুঝতে পারলি? প্রায় হান্ড্রেড অফ কিলোমিটার। তার মানে কি, তার মানে একটা বায়ুপুঞ্জ মানে হচ্ছে যে একটা বিশাল এরিয়া জুড়ে যে বাতাসটা থাকছে সেই বাতাসটাকে বলছি। এবং শুধু বাতাসটা থাকলেই হবে না, তার যদি ফিজিক্যাল প্রপার্টিজ, তার মানে কি টেম্পারেচার, ময়েশ্চার কন্টেন্ট, ল্যাবস রেট এগুলো একই ধরনের হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো এয়ার মাস, হ্যাঁ এয়ার মাস, ঠিক আছে? এবং সেটা কি হতে হবে, সেটা হরাইজন্টালি হতে হবে। তার মানে কি, তার মানে এটা কখনোই ভার্টিক্যালি নয়। ভার্টিক্যালি মানে কি উল্লম্ব হবে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, সেটা কিন্তু নয়। আমরা দেখবো হরাইজন্টালি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। বুঝতে পারলি কেসটা কি বলছি? মনে কর আমি বলছি যে ওটা ইন্ডিয়ার মধ্যে, তার মানে ইন্ডিয়ার আমি ওপর দিকটা দেখবো না, মানে আকাশের দিকটা নয়, ইন্ডিয়ার এরিয়াল এক্সটেন্টটা। এরিয়াল মানে কি, এরিয়াল মানে হচ্ছে আমার যেটা হচ্ছে অঞ্চল বরাবর যে বিস্তৃতিটা, মানে আমার অনুভূমি হয়ে বিস্তৃতি দেখবো আমি 100 কিলোমিটার, উপরের দিকে 100 কিলোমিটার নয় কিন্তু হরাইজন্টালি। তার মানে কি হরাইজন্টালি মানে কি, তার মানে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল হরাইজন্টাল ভাবে, তার মানে কি ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে, উল্লম্ব ভাবে কিন্তু নয়। বুঝতে পারলি? যে একটা এরিয়া বরাবর কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এয়ার মাস। এটা আমার কি, এটা হচ্ছে আমার এয়ার মাস। যেমন তোরা ওই ইয়েতে পড়েছিস কি বলে, ওসিনোগ্রাফি ওয়াটার মাস পড়েছিস, ওয়াটার মাস তো পড়েছিস, ওই জিনিসটা একই জিনিস। ওয়াটার মাস মানে কি, ওয়াটার মাস মানে হচ্ছে যে এমন এক ধরনের ওয়াটার, যে ওয়াটারটার কি রয়েছে না, যে ওয়াটারটা অনেকটা এরিয়া জুড়ে অবস্থান করছে এবং কি রয়েছে তার ফিজিক্যাল প্রপার্টিজ যেমন টেম্পারেচার, ডেনসিটি, স্যালিনিটি এগুলো মোর অর লেস সেম রয়েছে, সেটাকে আমরা ওয়াটার মাস বলছিলাম। যে একটা জলপুঞ্জ মানে কি, জলপুঞ্জ মানে হচ্ছে যে একটা বিশাল এরিয়া জুড়ে যে জলটা রয়েছে এবং যে জলটার কি, যে জলটার ভৌত ধর্ম, যেমন হচ্ছে কি ভৌত এবং রাসায়নিক ধর্ম, যেমন হচ্ছে কি না, যেমন হচ্ছে তার তোর ডেনসিটি, তার কি তার ঘনত্ব বলতে পারিস, বা তার উষ্ণতা, তার লবণতা, এগুলো একই ধরনের। বুঝতে পারলি? তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ওয়াটার মাস। আর এই ক্ষেত্রে সেটাকে বলছি আমরা এয়ার মাস, বাতাসের ক্ষেত্রে এয়ার মাস। বুঝতে পারলি? এখান থেকে কোনো কনফিউশন বল, কোনো কোশ্চেন থাকলে বল। এবারে এবারে কি করা হয়েছে না, এই যে এয়ার মাস গুলো আমার রয়েছে, এই এয়ার মাস গুলোকে আমাকে বিভিন্ন ভাগে কি করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। মানে কি রকম, এই এয়ার মাস যে রয়েছে বায়ুপুঞ্জ, এগুলো তো আমাকে ভাগ করতে হবে। একটা জিনিস ভালো করে দেখ, মনে কর আমি যে কেসটা বলছি যে এয়ার মাস তো আমার হলো, আমি বললাম যে একটা জায়গার এয়ার মাস এরকম রয়েছে, একটা জায়গায় এখানে রয়েছে। এবারে একটা জিনিস বল আমাকে, যে যে ইকুইটর, ঠিক আছে, যে ইকুইটর, এক সেকেন্ড দাঁড়া,
করে দিই। হ্যাঁ, এটা ইকুইডর বা নিরক্ষরেখা, এটা ট্রপিক্যাল ধর, ঠিক আছে? এরকম করে যে ধর এটা পোলার, আর এটাও ধর কি না ট্রপিক্যাল, এটা মেরুবৃত্ত, এখানে পোলার। এবারে আমাকে একটা জিনিস বল, যে ইকুইটর বা এই যে ট্রপিক্যাল এরিয়াটা, এই যে ট্রপিক্যাল এরিয়াটা বা ক্রান্তীয় অঞ্চলটা, এই অঞ্চলের বাতাস যেমন হবে বা এয়ার মাসটা যেমন হবে, আর এই পোলার অঞ্চলে বা মেরু অঞ্চলে কি একই ধরনের এয়ার মাস হবে? ট্রপিক্যাল অঞ্চলে আমার যে ধরনের আমি এয়ার মাস বা বায়ুপুঞ্জ পাবো, সেরকম কি আমি কোথায় পাবো? আমি পোলার অঞ্চলে কি পাবো? বল। এইখানের বায়ুপুঞ্জ সেই একই ধরনের বায়ুপুঞ্জ কি এখানেও হবে পোলার এরিয়াতে? না, আলাদা ধরনের হবে, মানে পোলার অঞ্চলের বায়ুপুঞ্জ গুলো একটু শীতল হবে, আর অবশ্যই ট্রপিক্যাল অবশ্যই, হ্যাঁ, অঞ্চলের বায়ুপুঞ্জ গুলো একটু উষ্ণ হবে। উষ্ণ আমি হবে। এটাই বলতে চাইছি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার যখন আমি ধর আমি প্রথমে একটা ক্লাসিফিকেশন যার আগে এই জিনিসটা জেনে নিই। আমি ট্রপিক্যাল অঞ্চল, গোটা ট্রপিক্যাল অঞ্চলটা ধরছি, আমি গোটা ক্রান্তীয় অঞ্চলটা ধরছি, পৃথিবীর গোটা ক্রান্তীয় অঞ্চল, মানে একদম পুরো ক্রান্তীয় অঞ্চলটাকে পৃথিবীর ধরছি আমি। তো সেখানের বায়ু যেমন হবে, সেই তুলনায় পোলার অঞ্চলের বায়ু অন্যরকম হবে, ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য অন্য হবে। এখানের বাতাসের কি বৈশিষ্ট্য হবে? এখানে বাতাসের বৈশিষ্ট্য হবে প্রচন্ড উষ্ণ, সারা বছর ধরে সূর্য লম্ব হবে কিরণ দিচ্ছে, প্রায় লম্ব হবে কিরণ দিচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে বাতাসটা অনেক বেশি গরম থাকবে। সেই তুলনায় পোলার অঞ্চলের কি হবে? পোলার অঞ্চলে আমার বাতাস অনেক বেশি ঠান্ডা হবে, শীতল হবে। এখানের বাতাস কি হবে? এই আমাদের ট্রপিক্যাল অঞ্চলের বাতাস দেখা যাবে যে এখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। কেন বেশি হবে? কারণ সারা বছর ধরে উষ্ণ রয়েছে বাতাস, ঠিক আছে, এবং জলভাগের পরিমাণ রয়েছে। তাহলে এখানে সারা বছর ধরে আমরা দেখতে পাবো কিনা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, বাতাস এখানে অনেক বেশি হালকা, এগুলো আমরা দেখতে পাবো বৈশিষ্ট্য। কিন্তু মেরু অঞ্চলে আমরা দেখতে পাবো কিনা বাতাস অনেক বেশি ভারী দেখতে পাবো, বাতাস অনেক বেশি শুষ্ক দেখতে পাবো, এখানে জলীয় বাষ্প থাকবে না মেরু অঞ্চলে। বুঝতে পারলি? তাহলে দু ধরনের বাতাস আমি দেখতে পাচ্ছি। আমি আরো আরো যদি এটাকে এবারে আমি যদি ভাগ করি, এটা তো আমার গেল পোলার অঞ্চল আর ট্রপিক্যাল অঞ্চলের ভাগ। এবারে এই ট্রপিক্যাল অঞ্চলের মধ্যেই যদি আমি আবার ভাগ করি, মনে কর ট্রপিক্যাল অঞ্চলে আমি একটা জায়গা নিলাম আফ্রিকার, আমি জায়গা নিলাম যে আফ্রিকার সাহারা মরুভূমি, একটা জায়গা নিলাম আফ্রিকার সাহারা মরুভূমি, আর একটা জায়গা নিলাম ট্রপিক্যালের মধ্যেই, ধর আমি নিলাম কি না, মনে কর আমি নিলাম যে কোন একটা জায়গা ধর আরব সাগর ধর, আচ্ছা ওয়ার্ল্ডের একটা ম্যাপ নিই, ঠিক আছে, এখানে এটা ওয়ার্ল্ডের ম্যাপটা, মনে কর আমি একটা জায়গা নিলাম, কি প্রথমে বলছিলাম যে আমি এই জায়গাটা নিচ্ছি, কি রকম জায়গাটা, আমি নিচ্ছি প্রথমে যে এই ট্রপিক্যাল এরিয়াটা, মানে এই যে এরিয়াটা রয়েছে, মানে নিরক্ষরেখা এখানে রয়েছে, আমি ধর এই এরিয়াটা নিচ্ছি, মানে এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, ঠিক আছে, মানে এইটা নিরক্ষরেখা, সরি ভুল বললাম, এটা নিরক্ষরেখা, এইখানে ক্রান্তীয় অঞ্চল, এটা ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে, এটা নয়, উপরেরটা নয়, বুঝতে পারলি, উপরেরটা নয়। তাহলে দেখ, এই যে এরিয়াটা রয়েছে আমার, এই এরিয়াতে আমি একটা জায়গা, এইখানে যে কোনো আমি জায়গা নিই, এইখানের যা বায়ুপুঞ্জটা হবে, মানে এইখানের বাতাসটার যা বৈশিষ্ট্য হবে, তার তুলনায় আমি যদি গ্রিনল্যান্ড নিই বা এই পোলার এরিয়া গুলোতে নিই, ঠিক আছে, বা এদিকে আন্টার্কটিকা যাই, সেখানে বাতাস অন্যরকম হবে, এই ক্যারেক্টারিস্টিক একটু আগেই বললাম আমি, ঠিক আছে, দুটোর এখানে দুরকম হবে। এবারে আমি ধর নিলাম যে ট্রপিক্যাল এরিয়ার মধ্যে বা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে আমি নিলাম যে একটা আফ্রিকার মাঝের কোন একটা জায়গা, ধর সাহারা মরুভূমি নিলাম, আর নিলাম আমি কি না, নিলাম ধর এই বে অফ বেঙ্গল বা যে বঙ্গোপসাগর, এই জায়গাটাকে আমি নিলাম, ঠিক আছে, এই জায়গাটা নিলাম, মনে কর এরকম জায়গা একটা বে অফ বেঙ্গলের এরকম জায়গায় আমি নিলাম, দেখতে পাচ্ছিস, আর মনে কর আফ্রিকার এখানে কোন একটা জায়গা নিলাম, তাহলে দুখানে কি আমার বাতাস একই রকম হবে? একটা আরাবিয়ান সিতে, এই আরাবিয়ান সি এখানে আছে, আর এখানে বঙ্গোপসাগর, যেখানে একটা জায়গা নিলাম ধর, আর আফ্রিকার কোন একটা জায়গা নিলাম, দুটো জায়গার কি একই রকম বায়ুপুঞ্জ হবে কোনোদিনই? বাতাসের ক্যারেক্টারিস্টিক দুটো জায়গা একই রকম হবে? কখনোই হবে না। কারণ এটা কি, এটা আমার কি, আলাদা। এটা আমার অবশ্যই আলাদা হবে, কারণ এটা আমার মহাসাগরের উপরে নিচ্ছি আমি, বা এটা সাগরের উপরে নিচ্ছি আমি, সমুদ্রের উপরে নিচ্ছি আমি, ঠিক আছে, বা জলভাগের উপরে নিচ্ছি আমি। আর এটা আমি কোথায় নিচ্ছি? এটা আমি স্থলভাগের উপর নিচ্ছি বা ল্যান্ডের উপর নিচ্ছি, ঠিক আছে, এটা আমি নিচ্ছি কোথায়? ল্যান্ডের উপর নিচ্ছি। তাহলে আমরা আগেই পড়েছি, ওই জন্য আমরা আগেই কি পড়েছি, আমরা স্থলবায়ু সমুদ্রবায়ু পড়েছি, আমরা কি পড়েছি? স্থলবায়ু সমুদ্রবায়ু পড়েছি। সেখানে কি, সেখানে স্থলবায়ু এক ধরনের বায়ু যেটা স্থলভাগ দিকে আসছে, আর সমুদ্রবায়ু এক ধরনের বায়ু যেটা সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে। দুটো বৈশিষ্ট্য একরকম ছিল? কখনোই ছিল না। কখনোই একই রকম বৈশিষ্ট্য হবে না, দুটোর বৈশিষ্ট্য আলাদা রকম হবেই তো। কারণ একটা বাতাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, একটা বাতাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, আর একটা বাতাস স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, দুটো একই জিনিস হবে না। কারণ কি, একটা দিনের বেলায় প্রবাহিত হচ্ছে, একটা রাত্রে বেলায় প্রবাহিত হচ্ছে, তাহলে দুটোর আলাদা আলাদা বৈশিষ্ট্য হবে। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি যে ট্রপিক্যাল অঞ্চলের মধ্যেও আমি দুটো জায়গা যদি নিই, তাহলে সেখানেও কিন্তু কি হবে, আমার আলাদা আলাদা বায়ুপুঞ্জর আমি দেখতে পাবো, আলাদা আলাদা বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য আমি দেখতে পাবো। বুঝতে পারলি কেসটা কি বলছি আমি? এটা হতে পারে। আবার মনে কর আমি এরকম নিলাম যে আফ্রিকার মধ্যেই আমি ধর সাহারা মরুভূমি নিলাম, আফ্রিকার মধ্যে ধর আমি কি নিলাম, সাহারা মরুভূমি নিলাম এই দিকটা, ঠিক আছে, এবং আমি এখানে কি নিলাম না, আমি এখানে ধর নিলাম
কিলিমাঞ্জারো যে আমার পর্বত রয়েছে আফ্রিকাতে, ঠিক আছে, আফ্রিকার কি রয়েছে কিলিমাঞ্জারো, সেই পর্বতটা আমি নিলাম। তো সেই ক্ষেত্রে কি দুটো জায়গার কি আমার বৈশিষ্ট্য একরকম হবে? কিলিমাঞ্জারোতে কি কিলিমাঞ্জারোর যে আমার রয়েছে কি বলে, কিলিমাঞ্জারোর যে উচ্চতা রয়েছে বা কিলিমাঞ্জারোর যে পর্বত শৃঙ্গ রয়েছে মানে একদম পিকটা যেটা, সেখানে বরফ জমে, ঠিক আছে। কিলিমাঞ্জারো কি হয়, কিলিমাঞ্জারো বরফ জমে, বুঝতে পারলি। কিলিমাঞ্জারো আফ্রিকাতে অবস্থান করছে, কিন্তু কিলিমাঞ্জারোর যে উপরের অংশটা সেখানে বরফ জমে পর্বতের উপরের অংশে। কেন? কারণ হাইটটা জানি আমরা, উপরে উঠলে আমার কি হয়, তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, নর্মাল ল্যাস রেট পড়েছি আমরা, তাহলে সেখানে কি হয়, বরফ জমে। আর সাহারা মরুভূমিতে একদম এত গরম, প্রচন্ড গরম। তার মানে কি একটা কন্টিনেন্টের মধ্যেও বা একটা মহাদেশের মধ্যেও আমি যদি দুটো জায়গা নিই, তাহলে সেখানেও কিন্তু বাতাস অন্য রকমের হবে। একটা যে কিলিমাঞ্জারো তার উপরের পর্বতের উপরে বাতাসটা একরকম আলাদা হবে, ঠান্ডা হবে, ঠিক আছে, শীতল হবে, শুষ্ক হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আবার যদি আফ্রিকার উপরে আমি যে সাহারা মরুভূমি নিই, সেখানে প্রচন্ড গরম হয় বাতাস, বুঝতে পারলি। তাহলে একটা জায়গার উপরেও যখন আমি নিচ্ছি তখনও কিন্তু কি হবে, তখনও কিন্তু আমার দেখা যাচ্ছে যে বাতাসটা কিন্তু আমার দুটো জায়গায় আলাদা হচ্ছে, ঠিক আছে। এবার আরো এটাকে আরো মানে এগুলো একটা একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে, এগুলো পরে বলছি কিভাবে ক্লাসিফিকেশনটা করছে, কিন্তু এগুলো এক ধরনের ক্লাসিফিকেশন হিসাবে করা হয় এগুলো, ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস ধরা হচ্ছে। তাহলে আমরা দেখ প্রথমে ভাগ করলাম কি না, প্রথমে ভাগ করলাম যে পোলার এরিয়া আর ট্রপিক্যাল এরিয়া, যদি আমি এয়ার মাস নিই, প্রথমে ভাগ করলাম কি না পোলার এরিয়া এবং ট্রপিক্যাল এরিয়া। তাহলে এখানে লিখ, এবারে এবারে লিখ যে আমি কি 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 ক্রাইটেরিয়া রয়েছে আমি ভাগ করার, কি কি ক্রাইটেরিয়া নেওয়া হয়েছে, মানে এটা এটা অনেকভাবে ভাগ করা রয়েছে, কিন্তু যেটা একদম মানে লেটেস্ট যেটা ভাগ রয়েছে সেটাই পরীক্ষায় দেয়। তাহলে সেই জন্য লেখ যে ক্রাইটেরিয়া, মানে কি কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমি ক্লাসিফিকেশনটা করতে পারি, ঠিক আছে। প্রথমে লেখ, প্রথমে লেখ যে হাই ল্যাটিটিউড, হাই ল্যাটিটিউড এন্ড লো ল্যাটিটিউড। তার মানে কি হাই ল্যাটিটিউড আর লো ল্যাটিটিউড, মানে হাই ল্যাটিটিউড এন্ড লো ল্যাটিটিউড, ল্যাটিটিউড এইচ দিয়ে দিবি একটা করে, ঠিক আছে। হাই ল্যাটিটিউডস আর লো ল্যাটিটিউডস, তার মানে কি, মানে পয়েন্টটা হচ্ছে ল্যাটিটিউডস, এই পয়েন্টটা হচ্ছে কিনা, পয়েন্টটা হচ্ছে ল্যাটিটিউড, ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে হচ্ছে কিনা অক্ষাংশ, ঠিক আছে, ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ। তার মানে কি, তার মানে আমরা আমরা কি করছি, আমরা করছি যে ল্যাটিটিউড এবং লংগিটিউড, মানে ল্যাটিটিউড নিয়ে আমাদের কাজ, যে কোন জায়গায় কি অক্ষাংশ রয়েছে সেই হিসেবে ভাগ করছি। আমরা তো এই মাত্র ভাগটা করলাম, হাই ল্যাটিটিউড লো ল্যাটিটিউডের ভাগটাই মাত্র করলাম, যে আমার কোন একটা এরিয়া রয়েছে, কোথায় কোন একটা এরিয়া রয়েছে, কোন একটা এরিয়া রয়েছে পোলার এরিয়াতে, ঠিক আছে, পোলার মানে মেরু অঞ্চলে। আর একটা এরিয়া রয়েছে আমার ট্রপিক্যাল অঞ্চলে, আর একটা এরিয়া ধর রয়েছে আমার ইকুইডর অঞ্চলে বা নিরক্ষরেখা অঞ্চলে, বা আর একটা এরিয়া রয়েছে ধর সাবট্রপিক্যাল অঞ্চলে বা ধর টেম্পারেট অঞ্চলে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে, বোঝা গেল। এখানে ধর একটা এরিয়া রয়েছে, তাহলে কি হবে, প্রত্যেকটা এরিয়াতে আমি যখন যে বায়ুপুঞ্জটা আমি দেখবো, যে কোনো বায়ুপুঞ্জ হতে পারে সেটা, ঠিক আছে, লোকাল হতে পারে যে কোনো, তো সে প্রত্যেকটা বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য নিশ্চয়ই আলাদা হবে। কি বলছি বুঝতে পারছিস? আমি যে কোনো একটা জায়গা যদি নিই, কিসের ভিত্তিতে, অক্ষরেখার ভিত্তিতে। এখানে আমি কি জন্য বললাম যে ল্যাটিটিউড, হাই ল্যাটিটিউড আর লো ল্যাটিটিউড। হাই ল্যাটিটিউড মানে কি, উচ্চ অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ কোনগুলো, উচ্চ অক্ষাংশ মানে কোনগুলো, আমরা যত 90 ডিগ্রির দিকে যাব ওটা তো উঁচু উঁচু অক্ষাংশ, তো সব থেকে বেশি অক্ষাংশ গুলো কোনগুলো, 90 ডিগ্রি ওই দিকগুলো। তাহলে আমি যত উপরের দিকে যাচ্ছি মানে অক্ষাংশ যত আমি বৃদ্ধি করব, আমার যেমন বায়ুপুঞ্জ চেঞ্জ হবে, আমি অক্ষাংশ যদি হ্রাস করি সেক্ষেত্রে আমার বায়ুপুঞ্জ চেঞ্জ হবে, বুঝতে পারলি। মানে অক্ষাংশের ভিত্তিতে আমার বায়ুপুঞ্জটাকে আমি ক্লাসিফিকেশন করতে পারি বা ভাগ করতে পারি। উচ্চ অক্ষাংশ এক রকমের, মানে পোলার এরিয়া ওই দিকগুলোতে এক রকমের হতে পারে বায়ুপুঞ্জ, আবার লো ল্যাটিটিউড মানে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে বায়ুপুঞ্জ অন্য ধরনের হতে পারে। তাহলে আমরা এরকম এরকম ভাগ করতে পারি। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিনা ল্যাটিটিউড হিসেবে ভাগ করতে পারি। সেকেন্ড ক্রাইটেরিয়া কি হতে পারে না, এটা করতে পারি যেটা বললাম একটু আগে, যে এই ট্রপিক্যাল এরিয়ার মধ্যে আমি ধরলাম যে একটা হচ্ছে ল্যান্ড, এই ল্যান্ডের কোন একটা জায়গা ধরলাম, আফ্রিকা সাহারা ধরলাম ধর, ঠিক আছে, আর একটা ধরলাম এখানে ধর আমি ধরতে পারি ধর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর ধরতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, দুটো জায়গার আমার কি হবে, আলাদা আলাদা বৈশিষ্ট্য হবে, দুটো জায়গায় আমার কি হবে আলাদা আলাদা, বা অতদূর যাওয়ার দরকারই নেই। আমি ধরছি আমাদের এখানেই ধরছি ধর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশটা কি, অন্ধ্রপ্রদেশটা ল্যান্ড এরিয়া, আর তার পাশে ধর আমি ধরছি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, এটা আমার এরিয়া, মানে তোর ওয়াটার এরিয়া বা ওয়াটার বডি বলতে পারিস, বা বলতে পারিস যে এটা জলভাগ বলতে পারিস, ঠিক আছে। তাহলে একটা স্থলভাগ অন্ধ্রপ্রদেশ আর একটা জলভাগ, তার মানে কি, তার মানে ল্যান্ড আর সি এই হিসেবেও ভাগ করতে পারে। দুটোর কিন্তু কি হবে, দুটোর বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য আলাদা হবে, দুটো বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য অবশ্যই আলাদা হবে। জলভাগের উপরে বায়ুপুঞ্জ মাত্র বললাম আলাদা হবে, স্থলভাগেরটাও কিন্তু আলাদা হবে। তাহলে আমি কি করতে পারি, সেকেন্ড ক্রাইটেরিয়া আমি দিতে পারি যে আমি ভাগটা করবো কিসের ভিত্তিতে, আমি ভাগটা করব সি অ্যান্ড ল্যান্ড বা ওয়াটার অ্যান্ড ল্যান্ড বলতে পারিস, ঠিক আছে, অসুবিধা নেই, সি অ্যান্ড ল্যান্ড লিখে রাখ। তাহলে সেকেন্ড ভাগ হচ্ছে সি অ্যান্ড ল্যান্ড, এই ভাগে আমি ভাগ করতে পারি। 3 নাম্বার ধর, 3 নাম্বার করতে পারিস, এক সেকেন্ড,
3 নাম্বার হতে পারে যে হিটিং অ্যান্ড কুলিং। হিটিং অ্যান্ড কুলিং, হিটিং অ্যান্ড কুলিং এটাও বললাম এই মাত্র, দেখ এই মাত্র বললাম, প্রত্যেকটাই বলে দিলাম। হিটিং অ্যান্ড কুলিং কি বললাম? আফ্রিকার তো সাহারা মরুভূমি, আফ্রিকার আফ্রিকার সাহারা মরুভূমি আর আফ্রিকার কিলিমাঞ্জারো, দুটোই তো আফ্রিকাতেই রয়েছে, দুটোই তো আবার আমি তো এখানে তো ল্যান্ড আর সি দুটোই তো পাচ্ছি না, আমি এখানে দুটোই ট্রপিক্যাল, দেখ আমি ট্রপিক্যালের মধ্যেই দুটো অবস্থান করছে, দুটোই আমার একটা কন্টিনেন্ট বা একটা মহাদেশের অভ্যন্তরে অবস্থান করছে, কিন্তু কিন্তু আমার এখানে কিসের ভিত্তিতে আমি ভাগটা করছি? আমি ভাগটা করছি এখানে টেম্পারেচারের ভিত্তিতে, মানে কতটা গরম হয়েছে কতটা শীতল হয়েছে। এখানে সাহারাটা প্রচন্ড গরম আর এখানে কিলিমাঞ্জারোর উপর অংশটা প্রচন্ড শীতল, যে জন্য বরফ জমছে কিলিমাঞ্জারোতে, বুঝতে পারলি? সেক্ষেত্রে আমার কি ভাগটার ক্রাইটেরিয়া আমি কি করলাম না, হিটিং এন্ড কুলিং মানে কি না, মানে উষ্ণ হওয়ার যে একটা প্রক্রিয়া এবং শীতল হওয়ার যে প্রক্রিয়া, ঠিক আছে হলো এটা। এবার 4 নম্বরে কর, 4 নম্বরে কর স্টেবল অ্যান্ড আনস্টেবল। স্টেবল আর আনস্টেবল, স্টেবল আর ইনস্টেবল কিন্তু নয়, ঠিক আছে, স্টেবল আর আনস্টেবল, ঠিক আছে, স্টেবিলিটি আর ইনস্টেবিলিটি, ঠিক আছে, দুটো আলাদা জিনিস, একটা নাউন একটা হচ্ছে স্টেবিলিটি মানে হচ্ছে ভার হবে সম্ভবত, ঠিক আছে, তো সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা জিনিস মনে রাখবে এটা, স্টেবল আর আনস্টেবল, স্টেবল আর ইনস্টেবল হয় না, ঠিক আছে, ইনস্টেবিলিটি। আচ্ছা, তাহলে এগুলো এই 4টা ভাগে আমি কি করতে পারি না, 4টা ভাগে আমি ক্লাসিফিকেশনটা করতে পারি, মানে এই 4টা জিনিসের উপর বেস করে বা 4টা জিনিসের উপর নির্ভর করে। প্রথমে বললাম হাই ল্যাটিটিউড লো ল্যাটিটিউড হতে পারে, তারপর হতে পারে সি এন্ড ল্যান্ড হতে পারে, হিটিং এন্ড কুলিং হতে পারে, স্টেবল এন্ড আনস্টেবল হতে পারে। তো এইটার ভিত্তিতে কিভাবে ভাগটা করা হয়েছে সেটা দেখ, ভালো ভালো করে বুঝবি, ঠিক আছে, কিভাবে ভাগটা করা রয়েছে। ফার্স্টে আগা, আচ্ছা তুই ফার্স্ট আগে লিখে নে, আগে লিখে নে দিকটা, তাহলে ভালো বুঝতে পারবি পরে। এখানে লিখ, ফার্স্টে লিখ যে কোড গুলো লিখ, যে কি কি কোডে বলা হয়। তাহলে পি, পি মানে হচ্ছে পোলার, POLAR পোলার, লিখে নে এখানে ডান দিক করে লিখে নে। তারপরে টি মানে হচ্ছে ট্রপিক্যাল, টি মানে হচ্ছে ট্রপিক্যাল। তারপরে সি, সি মানে হচ্ছে কন্টিনেন্টাল। তারপর হচ্ছে কিনা এম মানে হচ্ছে ম্যারিটাইম, ম্যারিটাইম মানে সামুদ্রিক, বুঝতে পারলি, ম্যারিটাইম মানে সামুদ্রিক। আচ্ছা এই 4টা এখন থাক, আরো এখানে ফাঁকা রাখ, আরো লিখবো, ঠিক আছে। তাহলে এই 4টা ভাগ দেখ ভালো করে দেখ, এইটা 4টা ভাগ লিখে নে, তারপর বলছি জিনিসটা কি হচ্ছে, দেখ পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখ পোলার এরিয়া মানে কি, মানে হচ্ছে মেরু অঞ্চল, আমি জানি। ট্রপিক্যাল এরিয়া মানে হচ্ছে কিনা ক্রান্তীয় অঞ্চল, আমার জানা আছে। সি মানে হচ্ছে কন্টিনেন্টাল, মানে কিনা মানে হচ্ছে মহাদেশীয়, কন্টিনেন্ট মানে মহাদেশ, কন্টিনেন্টাল মানে হচ্ছে মহাদেশীয়, বুঝতে পারলি? আর এম মানে হচ্ছে মেরিটাইম, তার মানে হচ্ছে মেরিটাইম মানে হচ্ছে সামুদ্রিক, মানে এটা সমুদ্রের উপরে যেটা অবস্থান করছে যে বাতাসটা, বুঝতে পারলি? তাহলে দেখ ভালো করে বুঝবি, ঠিক আছে, ভালো করে বুঝবি। প্রথমের ক্রাইটেরিয়া আমি কি দিয়েছিলাম, যে হাই ল্যাটিটিউড লো ল্যাটিটিউড। তাহলে এই হাই ল্যাটিটিউড আর লো ল্যাটিটিউড হিসাবে আমি দুটো ভাগ করলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে ট্রপিক্যাল। তাহলে ক্লাসিফিকেশনটা আগে লিখ, কি লিখবি? ফার্স্ট ভাগ যেটা সেটা লিখ, যে একটা হচ্ছে পোলার একটা হচ্ছে ট্রপিক্যাল। ফার্স্ট ভাগ কি লিখবি, একটা হচ্ছে পোলার একটা হচ্ছে ট্রপিক্যাল। কিরকম ভাবে লিখবি এটা ছকটা করে নিলে তাহলে ভালো বুঝতে পারবি। তাহলে প্রথমে প্রথমে তুই এইখানে লিখ, এখানে লিখ যে এয়ার মাস, এয়ার মাস, ঠিক আছে, এয়ার মাস, এয়ার মাস লিখলি। এবারে এয়ার মাসকে আমি কি ভাগ করছি, আমি দুটো ভাগে ভাগ করছি। কিরকম ভাগ করলাম আগেই বললাম, যে একটা অক্ষাংশের ভিত্তিতে, অক্ষাংশের ভিত্তিতে কিরকম হতে পারে, অক্ষাংশের ভিত্তিতে আমি একটা করলাম পোলার, POLAR, ব্র্যাকেট হচ্ছে মেরু, লিখে দিচ্ছি বাংলাটা। আর এটা সংকেতটা কি, সংকেতটা হচ্ছে পি, দাঁড়া এটা ই হয়ে গেল, সংকেতটা হচ্ছে পি, হলো, এটা হলো পি। আচ্ছা, আর এয়ার মাসের এই দিকটা কি না, এই দিকটা হচ্ছে আমার বলতে পারি যে ট্রপিক্যাল, ট্রপিক্যাল ভালো করে বুঝবি, আগেই বলছি, খাতায় লিখে লাভ না, মাথায় লিখতে হবে, ক্রান্তীয় বা টি, ঠিক আছে হলো। তাহলে এয়ার মাসকে আমি প্রথমে ভাগ করছি কি না, বায়ুপুঞ্জ যেখানে, গোটা পৃথিবীতে যেখানে বায়ুপুঞ্জ থাকে না কেন আমার দেখার দরকার নেই, আমি ভাগ করছি কি অক্ষাংশ ভেদে, একটা হচ্ছে হাই ল্যাটিটিউড একটা হচ্ছে লো ল্যাটিটিউড। লো ল্যাটিটিউড মানে কি না 0 ডিগ্রির কাছাকাছি, তার মানে আমি সেটাকে ভাগ করেছি ট্রপিক্যাল। আমি ইকুইডোরিয়াল ভাগ করতে পারতাম কিন্তু করিনি, কেন? কারণ ইকুইডোরিয়াল এরিয়াটা শুধু তো বললে হবে না, আমাকে আমাকে ট্রপিক্যাল বলা মানেই যে দুটো ট্রপিক্যালের মাঝের অংশটাকে বোঝাচ্ছে। এখানে আমি ইকুইটোরিয়াল করতেই পারি, আলো আরো ভাগ করতেই পারি, ভাগ থাকে অনেক জায়গায়, অনেক বই ভাগ মানে আগে ছিল আর কি, ঠিক আছে, মডিফিকেশন করে করে এই অবস্থা এসছে এখন। তো ট্রপিক্যালের মানে ট্রপিক্যাল বলতে বোঝাচ্ছে যে ওই ট্রপিক্যাল রিজিয়নটাই বোঝাচ্ছে, মানে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এর মাঝের অংশটা পুরোটাই বোঝাচ্ছে ট্রপিক্যালের আন্ডারে, বুঝতে পারছিস? সেই জন্য শুধুমাত্র ট্রপিক্যালে ভাগ করা রয়েছে, ক্রান্তি নিরক্ষীয় অঞ্চল আলাদা করে ভাগ দেখায়নি, বুঝতে পারলি কেসটা? আচ্ছা,
পোলার মানে মেরু অঞ্চল, মানে মেরু অঞ্চলের কাছাকাছি এরিয়াগুলো। এবার তুই বলতেই পারিস যে এর মাঝের তাহলে আমার নাতিশীতোষ্ণ অঞ্চলটা কেন আমার ভাগ দেখায়নি? নাতিশীতোষ্ণ অঞ্চল তো ভাগ দেখানো দরকার। আমি মেরু অঞ্চল আর ক্রান্তীয় অঞ্চল ছাড়া কি আমার আর কোনো জায়গা নেই যে আমি দেখাতে পারবো না? তার কারণটাই হচ্ছে এটা। তার কারণটাই হচ্ছে এটা যে সেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত পরিলক্ষিত হয়। খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত পরিলক্ষিত হয়। ঘূর্ণাবাত, ঠিক আছে? ঘূর্ণাবাত পরিলক্ষিত হয়। তোকে এই ইনফরমেশনটা তোকে কোনো বই দিবে না, ঠিক আছে? এই ইনফরমেশন তোকে বই দিবে না। বইও দিবে না, স্যারও বলবে না। এয়ার মাস যেখানেই পড়, দেখে নিবি ইউটিউবের যেকোনো জায়গাতে এয়ার মাসে তোকে এটা বলবে না যে কেন কেন ওই জায়গাটাতে কেন হচ্ছে না। টেম্পারেট এরিয়াতে আমার নাতিশীতোষ্ণ অঞ্চল আমি দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না আমি? আমি তো পোলার এরিয়া আর ক্রান্তীয় অঞ্চল দুটো কেন দেখিয়ে দিচ্ছি? আর বাকি জায়গাগুলো কেন আমার ওটা কি দোষ করলাম? আমার নাতিশীতোষ্ণ অঞ্চলটা তো একটা অঞ্চল। সেখানে আমি কেন দেখাচ্ছি না? তার কারণ হচ্ছে সেখানে আমার নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত এবং প্রতিপ ঘূর্ণাবাত লক্ষ্য করা যায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত এবং প্রতিপ ঘূর্ণাবাত সবথেকে মেইন ফ্যাক্টর হচ্ছে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতটা। এটাতে কি হয়? সীমান্ত তৈরি হয়। আমরা যখন নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত পড়েছি বা টেম্পারেট সাইক্লোন যখন পড়েছি তখন আমরা জানি সীমান্ত তৈরি হয়। সীমান্ত তৈরি হওয়া মানেই সেখানে শেষে তোরা পড়েছিস যে অক্লুডেড বা ফ্রন্ট বলে একটা জিনিস পড়েছিস, যে অক্লুসডেড বা অক্লুসান বলে পড়েছিস, যেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের শেষ পর্যায়ে। সেই পর্যায়ে কি হয়? দুটো বায়ু পরস্পরের সঙ্গে মিশে যায়, ঠিক আছে? সেখানে কি হয়ে যায়? দুটো বায়ু পরস্পরের সঙ্গে মিক্সিং হয়ে যায় এবং সেখানে একটা কি বলবো, সে মানে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতটা শেষ হয় সেই সময়, ঠিক আছে? যখন কিন্তু দুটো বায়ু একসাথে মিশে যায়, মানে এখানে বা টেম্পারেট এরিয়াতে কি হয় না, দুটো বায়ুর মিশ্রণ ঘটে যায়। সেই জন্য এখানে কিন্তু আমরা ডিফারেন্ট কোনো এয়ার মাস পাই না। কি বলছি বুঝতে পারছিস? নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে এই নাতিশীতোষ্ণ অঞ্চলে বা টেম্পারেট রিজিয়নে, যেটা আমার ৩৩.৫ ডিগ্রির ওপর দিকের অংশটা, মানে ওই মোটামুটি ভূমধ্যসাগর এরিয়া ওই জায়গাগুলোতে, ঠিক আছে? কি হচ্ছে আমার কি হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত সারা বছর ধরেই দেখা যায়, ঠিক আছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের ক্যারেক্টারিস্টিক গুলো পড়েছিস, আরো পড়াবো, ঠিক আছে? আর প্রতিপ ঘূর্ণাবাত দেখা যায়, কিন্তু এটা মেইন ফ্যাক্টর নয়। মেইন ফ্যাক্টর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত। যেখানে কি হয় না, যেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত যখনই হয় তখন দুটো সীমান্ত তৈরি হয়, দুটো ফ্রন্ট তৈরি হয়। আর ফ্রন্ট তৈরি হওয়া মানে যে সব মানে সেটা প্রাথমিক অবস্থায় তো দুটো দুদিকে অবস্থান করছে, শীতল ফ্রন্ট আর উষ্ণ ফ্রন্ট, ঠিক আছে? বা যেটাকে আমরা বলে থাকি ওই কোল্ড ফ্রন্ট আর ওই ওয়ার্ম ফ্রন্ট বলে থাকি না? তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে দুটো আমার যে আলাদা আলাদা যে আমার এয়ার মাস বা আলাদা যে বায়ু শীতল আর উষ্ণ, তারা কিন্তু প্রাথমিক অবস্থায় আলাদা থাকলেও শেষে কিন্তু তারা একসাথে মিক্সিং হয়ে যায়। যার ফলে কি হয়, এই টেম্পারেট অঞ্চলে আমার কিন্তু কোনো ডিফারেন্ট এয়ার মাস পাওয়া যায় না, ঠিক আছে? এয়ার মাসটা ডিফারেন্ট পাওয়া যায় না। মানে এয়ার আছে, একটা এয়ারের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সেটা বিরাট বিশাল এরিয়া জুড়ে অবস্থান করে না। কি বলছি বুঝতে পারছিস? এয়ার মাস মানে কি? অনেকটা এরিয়া জুড়ে, আমি আগেই বললাম যে বিশাল এরিয়া জুড়ে অবস্থান করতে হবে। বাতাস আমরা পাই। বাতাসের ক্যারেক্টারিস্টিক অবশ্যই একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে। কিন্তু সেখানে আমার কি দেখা যায় না? সেখানে আমার ঘন, ঘন নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত মানে হওয়ার ফলে সেখানে আমার দেখা যায় কি না, সেখানে আমার ডিফারেন্ট আমি এয়ার মাস পাই না। আমি সেখানে আলাদা ধরনের কোনো এয়ার মাস বা বায়ুপুঞ্জ সেখানে পাই না। সেইজন্য আমি এখানে ক্লাসিফিকেশন এ মানে আমরা নয়, মানে আমি করিনি তো, এই ক্লাসিফিকেশনটা যারা ভূগোলবিদরা করে গেছে। বার্জেসন, পিয়ারসন, ঠিক আছে? পিটারসন যারা ছিল তারা সব করে গেছে। সেক্ষেত্রে আমরা এই জন্য কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতকে আমরা কিন্তু কি, নাতিশীতোষ্ণ অঞ্চলটাকে আমরা এই ক্লাসিফিকেশনের মধ্যে রাখি না। আমরা দুটো ব্রড বা দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে পোলার এরিয়ার আর একটা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া। বুঝতে পারলি? এটা আমার গেল অক্ষাংশের জন্য, ল্যাটিটিউডের। এবারে কি, ল্যাটিটিউড তো আমার গেল, ঠিক আছে? ল্যাটিটিউড তো আমার গেল। এবারে এবারে যখন বিজ্ঞানীরা আসে তারা বলছে যে ঠিক আছে, ভালো জিনিস তুমি ভাগ করেছো এয়ার মাসে। এটা তো ভাগগুলো তো একদিনেই সব করেনি। প্রথমে হয়তো প্রথম যখন এয়ার মাস ভাগ করো তখন দুটো ভাগে ভাগ করেছিল বিজ্ঞানীরা, একটা পোলার একটা ট্রপিক্যাল। বলছে হ্যাঁ ঠিক আছে, পোলারের বৈশিষ্ট্য আলাদা হয় বায়ুর, আর ট্রপিক্যালের বৈশিষ্ট্য আলাদা হয় বায়ুর, ঠিক আছে? তাহলে চলো দুটো ভাগ করে দাও। পরবর্তী ক্ষেত্রে যখন আসছে আরো বৈজ্ঞানিক বা আরো ভৌগোলিক আসে, তারা বলছে না, এরকম কি করে হয়? তোমার ট্রপিক্যাল এরিয়া রয়েছে, ঠিক আছে, এবার ট্রপিক্যাল এরিয়ার মধ্যে আমি আরব সাগরের একটা বায়ুপুঞ্জ নেবো আর একটা আমি ভারতের মধ্যে কন্টিনেন্টের কোনো একটা বায়ুপুঞ্জ নেবো, দুটোর কি একই রকম বৈশিষ্ট্য হয় নাকি? কোনোদিনই হবে না। দুটো বৈশিষ্ট্য কোনোদিনই একই হবে না। এমনটা নয় যে একই ঘরে দুটো ছেলে মানে দুটো ছেলেই ভালো হবে, এরকম তো কোনো ব্যাপার নয়। একটা ঘরে দুটো ছেলে একটা বদমাশ হতে পারে। তাহলে সেরকম বলছে যে ট্রপিক্যালের ক্ষেত্রে কি, ট্রপিক্যালের ক্ষেত্রে যে আমি শুধুমাত্র ল্যান্ডেডটা নেবো আর সি এরটা নেবো, মানে আমি ধর কোনো একটা স্থলভাগের নিচ্ছি আর কোনো একটা জলভাগের বায়ুপুঞ্জ নিচ্ছি, দুটোর কিন্তু ক্যারেক্টারিস্টিক একই রকম হবে না। কারণ আমরা সমুদ্র বায়ু স্থলবায়ু পড়েছি, সেখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বায়ু তৈরি হচ্ছে, একটা সমুদ্র বায়ু একটা স্থলবায়ু, একটা রাত্রের বেলা একটা দিনের বেলা, ঠিক আছে? দুটো বায়ুর মধ্যে আমার কি রয়েছে, আমার দুটো বায়ুর মধ্যে আমার বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কখনোই বলতে পারি না যে দুটো বায়ু একটা কন্টিনেন্টাল মানে একটা ল্যান্ডের উপর অবস্থান করছে আর একটা সি এর উপর অবস্থান করছে, দুটো একই বৈশিষ্ট্য হবে। সেটা ট্রপিক্যালেই হোক আর মেরু অঞ্চলেই হোক, ঠিক আছে? ট্রপিক্যালেই হোক আর মেরু অঞ্চলেই হোক,
ট্রপিক্যাল মেরু অঞ্চলে আমি বুঝতে পারছি যে পুরো ট্রপিক্যাল অঞ্চলে আমার বাতাসটা এক, আর তার থেকে পুরোপুরি ডিফারেন্ট হচ্ছে মেরু অঞ্চলে। কিন্তু এই ট্রপিক্যালের যে পুরোটাই যে একই রকম হবে তার তো কোনো মানে নেই। ট্রপিক্যালের মধ্যেও আমার তো কোথাও রয়েছে আমার জলাভূমি, কোথাও রয়েছে স্থলাভূমি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার কি দুটো জায়গায় তো আলাদা বাতাস তো হবে। তাহলে এটাকে আবার কি করছে না, বৈজ্ঞানিক যখন আসছে তখন বলছে না, এটা আরো ভাগ করা যাক, চলো। এবারে কি ভাগ করছে না, ভাগ করছে এই পোলার এরিয়াটাকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কিনা এই যে সেকেন্ড ক্রাইটেরিয়া বলেছিলাম আমি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ল্যান্ড। তাহলে দু ভাগে ভাগ করছে এইটাকে, পোলারটাকে দুভাগে ভাগ করে। এবারে পোলারটাকে দুভাগে ভাগ করে কি বলছে না, বলছে ঠিক আছে ভাগ করো, কোনো অসুবিধা নেই, ভাগ করে যাও, ঠিক আছে। এই হচ্ছে কেস, এই হচ্ছে কেস। আচ্ছা, এদিকে হচ্ছে একটা ভাগ, এইদিকে একটা ভাগ, দুটো ভাগ হবে। কি বলছে, একটা ল্যান্ড, একটা কি বললাম, একটা ল্যান্ড আর একটা সি। তাহলে কি হিসাবে ভাগ করছে, এরা বলছে যে দেখো কোনো অসুবিধা নেই। তাহলে ল্যান্ড আর সি মানে কি, একটা কন্টিনেন্টাল ধরো, কন্টিনেন্টাল মানে কি বললাম, কন্টিনেন্টাল মানে আমি বললাম আগেই, কন্টিনেন্টাল মানে আমি আগেই বললাম যে এটা মহাদেশীয়, মহাদেশীয়। কন্টিনেন্টাল মানে কি বললাম, মহাদেশীয়। আর এটা কি বললাম, আর এটা বললাম কি বললাম বল, কন্টিনেন্টাল মানে মহাদেশীয়টা বললাম, আর একটা কি বললাম, আর একটা বললাম মেরিটাইম, একটু আগেই বললাম যে মেরিটাইম। এই তো দেখ এখানে লিখে দিয়েছি তো, এই তো এইদিকে কোডটা লিখে দিয়েছি দেখ, মেরিটাইম একটা হচ্ছে কন্টিনেন্টাল। তাহলে এরা আবার কি করছে ভাগ, একটা বলছে মেরিটাইম, একটা হচ্ছে কন্টিনেন্টাল। তাহলে বলছে যে কন্টিনেন্ট, এরা এবারে এবারে সংকেতটা কিরকম দিচ্ছে দেখ, মেরিটাইম মানে হচ্ছে সামুদ্রিক, ঠিক আছে। তাহলে এইদিকেও আমার দুটো ভাগ হবে, একটা হচ্ছে কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল বা যেটাকে বলে দেখি মহাদেশীয়, আর একটা হচ্ছে সামুদ্রিক বা এটাকে বলছি আমি কি মেরিটাইম। হয়েছে, এরা বলছে যে কি, এটা তো ঠিক আছে আমি ভাগ করলাম পোলার এরিয়ার কন্টিনেন্টাল আর পোলার এরিয়ার মেরিটাইম, কিন্তু বলছে কোডটা তো আমাকে দিতে হবে। এই এই জিনিসগুলো এয়ার মাস, এই জিনিসগুলো ঘটছে কখন, এগুলো ঘটছে আমাদের কোয়ান্টিটিভ রিভলিউশনের পর, মানে মাত্রিক বিপ্লব বা যেটাকে বলে দেখি কোয়ান্টিটেটিভ রিভলিউশন। তার মানে কি, তখন ম্যাথামেটিক্স এর মানে আমাদের ভূগোলের মধ্যে তখন ম্যাথামেটিক্স ঢুকছে আর কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের থিওরি, ল, মডেল এগুলো ঢুকছে। আমরা সব জায়গাতে তো এরকম বড় বড় জায়গা জিনিস পড়বো না, যে পোলার কন্টিনেন্টাল, পোলার মেরিটাইম, তখন বলছে সংকেত ইউজ করো। সেই জন্যই সংকেতগুলো আবিষ্কার হয়েছে। কোপেন থনথিওটাও সেম কেস, অত বড় বড় জিনিস আমরা পড়বো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই জন্য সংকেতগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পর। সেই জন্য এটাকে পোলার, এটাকে ট্রপিক্যাল বললো, দিয়ে বলছে যে এগুলোকে তাহলে নাম দেওয়া যাক, চলো। তাহলে এটাকে বলছে যে কন্টিনেন্টালটা তো আমরা জানি সি দ্বারা ডিনোট করে, আর মেরিটাইমটাকে কি দ্বারা ডিনোট করে, পি দ্বারা ডিনোট করে, ঠিক আছে। তখন বলছে যে এই কন্টিনেন্টালটাকে তুমি নাম দাও পোলার কন্টিনেন্টাল। মেরিটাইমটাকে পি লয় মনে হয় এম দ্বারা ডিনোট করে দেয়। হ্যাঁ এম দ্বারা, সরি সরি, পি তো পোলার হয়ে গেছে, এটা এম দ্বারা, ঠিক আছে, এটা এম দ্বারা, বুঝতে পারলে, এটা হচ্ছে এম দ্বারা। এটা কোনো জায়গায় তুমি ছোট হাতের এমও দেওয়া হয়, ঠিক আছে, ছোট হাতের এমও দেওয়া হয়, এটা এটা অ্যাকচুয়ালি ছোট হাতের এমই দেওয়া হয়, এটা বড় হাতের এম দেওয়া হয় না। এই কন্টিনেন্টালটা সি, এটা ছোট হাতের আর এটাও ছোট হাতের, ঠিক আছে। তখন বলছে যে এটাকে আমি একটা নাম দিই কি না, পোলার কন্টিনেন্টাল, ঠিক আছে। এটাকে আমি নাম দেবো কি, পোলার কন্টিনেন্টাল। তার মানে কি, এটাকে আমি কোড দিলাম কি, কোড বলছে দাও সি আর পি। ভালো করে দেখবি, সিটা কিন্তু আগে লিখছে, সিটা কিন্তু আগে লিখছে, কন্টিনেন্টালটা, কন্টিনেন্টালটা আগে দিচ্ছে, এটা আগে দিচ্ছে, কিন্তু সিটা ছোট হাতেই আছে, সিটা কিন্তু ছোট হাতেরই আছে, পিটা বড় হাতের, মানে পিটা হচ্ছে মেজর ভাগ, পিটা হচ্ছে মেজর ভাগ, ঠিক আছে। সেইটার ভাগ আবার দুটো কি রয়েছে, কন্টিনেন্টাল মেরিটাইম। সেই জন্য কন্টিনেন্টাল পোলার, মানে আমরা কথাটা উচ্চারণ করবো কিনা পোলার কন্টিনেন্টাল, আগে উচ্চারণ হবে পোলারটা, তারপর কন্টিনেন্টাল, কিন্তু লেখার সময় আমরা লিখবো সিপি, বুঝতে পারলি, লেখার সময় লিখবো সিপি। তাহলে একটা গেল কি, একটা গেল পোলার কন্টিনেন্টাল, মানে এটাকে লিখে দে পোলার কন্টিনেন্টাল, শুধু কন্টিনেন্টাল, কোনো ভাগ নেই, ভাগটা হচ্ছে পোলারের কন্টিনেন্টাল, তার জন্য এটাকে বলা হয় পোলার কন্টিনেন্টাল, বুঝতে পারলি, আর লেখার সময় সিপি। তাহলে এটাও কি হবে, এটাও আমার হয় পোলার মেরিটাইম, পোলার মেরিটাইম। তাহলে কি হবে এটা, এটা হবে এমপি, এমটা ছোট হাতের, পিটা বড় হাতের, বুঝতে পারলি কি বললাম। পোলারটাকে দুটো ভাগ করছে, পোলারের মধ্যে কন্টিনেন্টাল মানে মরু মরু অঞ্চলের মধ্যে যে দেশগুলো রয়েছে, যেমন গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে কন্টিনেন্টাল, মানে এগুলো হচ্ছে মহাদেশ, মানে মহাদেশ না মানে দেশ হিসাবে বলছিস তুই, মানে একটা কন্টিনেন্টাল মানে মহাদেশীয়, দেখ কন্টিনেন্টাল মহাদেশীয় মানে যে মহাদেশেই হবে তার কোনো ব্যাপার নয়। কন্টিনেন্টাল বলতে বোঝানো হচ্ছে যে একটা স্থলভাগকে বোঝানো হচ্ছে, মানে ল্যান্ডকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলি। কন্টিনেন্টাল মানে কখনোই ভাবিস না যে একটা ওটা মহাদেশকে ধরা হবে, তাহলে মহাদেশ বলে তো সাতটা মহাদেশ আমাদের যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, সেগুলো আমাদের ধরতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে আমার কি হবে না, সেক্ষেত্রে আমার এটা মানে এটা অ্যাপ্লাই হবে না। মহাদেশ মানে হচ্ছে এখানে কন্টিনেন্টাল মানে বোঝাতে চাইছে, কন্টিনেন্টাল মানে বোঝাতে চাইছে এখানে, এখানে ল্যান্ড বোঝাতে চাইছে, ল্যান্ড, ঠিক আছে। ল্যান্ড মানে কি, ল্যান্ড মানে হচ্ছে স্থলভাগ, সেই স্থলভাগকে বোঝাতে চাইছে, বুঝতে পারলি। তাহলে পোলার কন্টিনেন্টাল মানে কি না, পোলার এরিয়াতে যেসব কন্টিনেন্ট গুলো রয়েছে, যেসব আমার
বা স্থলভূমিগুলো রয়েছে সেগুলোর জলবায়ু এক ধরনের আমি নামকরণ করলাম, সেটা হচ্ছে সিপি। বুঝতে পারলি? এবারে মেরিটাইম মানে এম, মেরিটাইম মানে সামুদ্রিক। তাহলে পোলার এরিয়াতে যেসব সমুদ্রগুলো রয়েছে বা জলভাগ যেগুলো রয়েছে, আমার সেই জলভাগগুলোকে আমি নামকরণ করলাম এমপি দ্বারা। বুঝতে পারলি কিভাবে এমপি নামটা এলো? পি মানে হচ্ছে পোলার, পোলার এরিয়াতে যে মেরিটাইম গুলো রয়েছে মানে এম, তার জন্য এমপি। বুঝতে পারলি? তাহলে হট করে যদি কেউ ইয়ে করে তাহলে বুঝতে পারবি না, নাহলে এই জিনিসটা মনে রাখবি। মেজর ভাগ হচ্ছে পোলার ট্রপিক্যাল, দুটো ভাগ হয়ে গেল মেজর। এবারে বলছে কি না, বলছে যে আমার তো পোলার এরিয়া মানে গোটা পোলার এরিয়াতে একই রকম হবে তার কোনো মানে নেই, ওটা ট্রপিক্যাল এরিয়াতে একই রকম হবে তার কোনো মানে নেই। ট্রপিক্যাল এরিয়ার মধ্যে মহাদেশ মহাসাগর রয়েছে, তাহলে মহাদেশের অভ্যন্তরে আমার জলবায়ুটা একরকম হবে, মহাসাগরের অভ্যন্তরে জলবায়ু বা বায়ুটা আমার এক ধরনের হবে। বুঝতে পারলি? তাহলে সেই জন্য আবার বলছে ভাগ করো, দুটো ভাগ, একটা হচ্ছে মহাদেশীয়, একটা হচ্ছে সামুদ্রিক বা মহাসাগরের, যাই বল না কেন একই জিনিস, মানে স্থলভাগ আর জলভাগ। এবারে কিভাবে আসছে না, পোলারের পি আর এখানে কন্টিনেন্টালের সি, তাহলে সি আর পি, সিটা ছোট হাতের, কিন্তু বারবার বলছি সিটা ছোট হাতের কেন, কারণ সিটা হচ্ছে এই পোলারেরই ভাগ, শুধুমাত্র পি আর টিটা হচ্ছে বড় হাতের হবে। বুঝতে পারলি? এটা গেল। আর এদিকেও তাহলে সেম হবে, এদিকে কি হবে বল, এদিকেও সেম হবে, কি হবে এখানে ট্রপিক্যাল কন্টিনেন্টাল, ট্রপিক্যাল কন্টিনেন্টাল, ট্রপিক্যালের টি বড় হাতের আর কন্টিনেন্টালের সি ছোট হাতের। সামুদ্রিক ক্ষেত্রে কি হবে, ট্রপিক্যাল মেরিটাইম, ট্রপিক্যাল মেরিটাইম, ট্রপিক্যালের টি বড় হাতের আর এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে ছোট হাতের। তাহলে এখানে কোডটা কি হবে বল, এখানে হবে কোডটা হবে ছোট হাতের সি বড় হাতের টি, হলো। আর এখানে এখানে হচ্ছে কি হবে, এখানে বল, এখানে ছোট হাতের এম বড় হাতের টি। বল এই জায়গাটা থেকে কোনো কোশ্চেন থাকলে আগে বল, তারপরে অন্য হবে। এখানে পোলার কন্টিনেন্টালটা সিপি, পোলার মেরিটাইমটা এমপি, বোঝা গেল? কন্টিনেন্টাল ট্রপিক্যাল, এটা কন্টিনেন্টাল ট্রপিক্যাল বলবো না, আমরা বলবো ট্রপিক্যাল কন্টিনেন্টাল। মানে কি, ক্রান্তীয় অঞ্চল যেসব মহাদেশগুলো রয়েছে আমার, মানে ক্রান্তীয় অঞ্চলের যে আমার স্থলভাগগুলো রয়েছে, স্থলগুলো রয়েছে বা ভূভাগগুলো রয়েছে বা ল্যান্ডমাস গুলো রয়েছে, সেগুলো হচ্ছে কিনা, সেগুলো হচ্ছে কন্টিনেন্টাল ট্রপিক্যাল। বুঝতে পারলি? মানে ট্রপিক্যাল কন্টিনেন্টাল কথাটা বলছি আমি, কিন্তু লেখাটা আমার এরকম লিখতে হবে। আর ট্রপিক্যাল অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে যেসব সমুদ্রগুলো রয়েছে বা জলভাগগুলো রয়েছে, তার উপরে যে বায়ুটা অবস্থান করছে তাকে আমরা বলবো এমটি। বুঝতে পারলি? এমটি, এমটি এখন বাইক বেরিয়ে গেছে এমটি, ঠিক আছে? এমটি এটা একটা জায়গা। তাহলে এখানে বুঝতে পারলি মরু অঞ্চল, মেরু অঞ্চল আর ক্রান্তীয় অঞ্চলের মধ্যে আমার দুটো ভাগ হয়ে গেল। বুঝতে পারলি? বল এখান থেকে কোনো সমস্যা হলে বল আগে, এখানে কোনো সমস্যা নেই তাই তো? ঠিক আছে, তাহলে এবারে আরো ভাগ করি এগুলো। এবারে বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই, এরা ভাগ করে দিয়ে চলে গেল, বলছে না ঠিক আছে ভালোই হয়েছে, কোনো চাপ নেই। ঠিক আছে, মহাদেশ মহাসাগর দুটো ভাগ আমরা করেছি, দুটো জায়গায় বায়ুপুঞ্জ আমরা পেয়ে গেছি। এবারে বলছে যে ওই যে বললাম আফ্রিকার কেসটা, বলছে মহাদেশের অভ্যন্তরে কি সব জায়গায় একই রকম বায়ুপুঞ্জ হবে? আমাদের এখানে যা বায়ুপুঞ্জ হবে, হিমালয়ের পার্বত্য অঞ্চলে কি একই ধরনের বায়ুপুঞ্জ হবে? কোনোদিনই হবে না। আমাদের এখানে যে বায়ুপুঞ্জ, সেটা কি কখনোই হিমালয়ের যে পার্বত্য অঞ্চলে একবারে উপরের অংশে, সেটা কি একই রকম হবে? কখনোই হবে না। তাহলে বলছে যে তুমি তো বলছো ঠিক আছে পোলার মেরু অঞ্চলে এক ধরনের বায়ুপুঞ্জ দেখা যাবে, ট্রপিক্যাল অঞ্চলে দেখা যাবে। বলছে না এটাও হবে না, তাহলে আমরা ভাগ করি, কি কি ভাগ করলাম, যে পোলার কন্টিনেন্টাল, পোলার অঞ্চলে যেসব আমার স্থলভাগ রয়েছে সেখানে এক ধরনের বায়ুপুঞ্জ, সমুদ্রে এক ধরনের বায়ুপুঞ্জ, ট্রপিক্যালও সেম, মহাদেশের অভ্যন্তরে এক ধরনের মেরিটাইম। বলছে না, মহাদেশের অভ্যন্তরের ভিতরেও তো আবার পার্থক্য থাকতে পারে, এমনটা তো নয় যে শুধুমাত্র তোমার মহাদেশ মানে শুধুমাত্র গোটা ইন্ডিয়াতে একই ধরনের জলবায়ু হবে। গোটা ইন্ডিয়াতে কি একই ধরনের জলবায়ু দেখা যায়? একই ধরনের বাতাস কি দেখা যাবে সারা গোটা ইন্ডিয়াতে একই সময়? কখনোই দেখা যাবে না। তখন বলছে যে এখানে আবার ভাগ করো, কিসের ভিত্তিতে না, ভিত্তিতে ভাগটা হবে এই ভিত্তিতে, কি ভিত্তিতে, এখানে হচ্ছে হিটিং এন্ড কুলিং, এই প্রসেসে ভাগ হবে। এবারে এবারে ভাগটা কিসের হবে, ভাগের ভিত্তি কি হবে, হিটিং এন্ড কুলিং, মানে কতটা ঠান্ডা কতটা শীতল সেই হিসাবে। তাহলে এইখানে যে ভাগটা হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে, হিটিং এন্ড কুলিং। তাহলে এইখানে যে চারটা ভাগ, এবারে এইখানে আবার লিখো, তোরা নিচে নিচে লিখবি যদি জায়গা থাকে, নাহলে সাইডে লিখতে পারিস। এই চারটা হলো, এবারে হচ্ছে কিনা, এবারে তুই ভাগ কর, একটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে, একটা হচ্ছে ডাব্লু যেটাকে আমরা ডিনোট করি কিনা, সব সব এগুলো স্মল লেটার, ডব্লু যেটাকে বলে দিই কি, যেটাকে আমরা বলি আগে লিখ তারপর বলছি এটা। একটা হচ্ছে ডব্লু আর একটা হচ্ছে কে, ঠিক আছে, একটা ডাব্লু একটা কে। এই ছোট হাতের, এগুলো সব ছোট হাতের, ঠিক আছে, ডব্লুটা ছোট হাতের, কেটাও ছোট হাতের। দেখ ডব্লু মানে হচ্ছে হিটেড ফ্রম বিলো, HEATED, হিটেড ফ্রম বিলো। আর কে মানে হচ্ছে কুল্ড, COOLED, কুল্ড বা কোল্ড, এটাই বললাম, কুল্ড বলা হয় এটাকে, কুল্ড ফ্রম বিলো। তাহলে ডাব্লু মানে হচ্ছে কি বললাম, যে হিটেড ফ্রম বিলো, আর কুলড ফ্রম বিলো। দেখ এবারে কি করছে না, এই ভাগটা দুটো ভাগ করলো, কি বললাম, যে কুল ফ্রম বিলো আর হিটেড ফ্রম বিলো। কি বলছে এবারে,
বলছে বলছে যে এই আগে হিটেরটা দেখি, বলছে যে কোনো একটা বায়ুপুঞ্জ বলছে যদি ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক উষ্ণ হয়, ঠিক আছে, তখন আমরা তাকে ডাব্লু যোগ করব। মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা দেখ গোলা আছে না জিনিসগুলো, ঠিক আছে, প্রথম পোলার পোলার হলো, ট্রপিক্যাল হলো, এটাকে দুটো ভাগ করলাম, পোলার কন্টিনেন্টাল, পোলার মেরিটাইম। এবারে আমি একটাকে ধরছি, ধর আমি ধরলাম যে পোলার কন্টিনেন্টাল ধরছি, আমি পোলার কন্টিনেন্টাল সিপি কে আমি ধরছি। বলছে যে এই সিপিতে বা এই পোলার কন্টিনেন্টাল তার মানে কি, তার মানে মেরু অঞ্চলের যেসব দেশগুলো রয়েছে বা মেরু অঞ্চলের যে স্থলভাগগুলো রয়েছে তার ওপরে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, সেই বাতাসটা যদি ওই মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ অপেক্ষা যদি অধিক উষ্ণ হয়, মানে কি বললাম বুঝতে পারলি, যে বাতাসটা স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা যদি কি হয়, ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক উষ্ণ হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো এটাকে একটা ডব্লু আমি অ্যাড করব, সেটাকে আমরা কি অ্যাড করব, ডব্লু অ্যাড করব। বুঝতে পারলি কি বললাম, যে বাতাসটা প্রবাহিত হচ্ছে পোলার, আমি পোলার এরিয়া হচ্ছে এটা, তাহলে পোলার এরিয়ার স্থলভাগের উপর, পোলার এরিয়া সমুদ্রের উপর নয়, কিন্তু বারবার বলছি পোলার এরিয়া স্থলভাগের উপর আমার যখন বাতাস একটা প্রবাহিত হবে এবং বাতাসটা যখন কি হবে ভূপৃষ্ঠ অপেক্ষা বেশি উষ্ণ হবে, মানে ভূপৃষ্ঠ থেকে বেশি উষ্ণ হবে, ভূপৃষ্ঠ যা তাপমাত্রা তার তুলনায় ওই বাতাসটা বা বায়ুপুঞ্জটা যখন তাপমাত্রা বেশি হবে, তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা বলবো পোলার কন্টিনেন্টাল, মানে তার সাথে আমি একটা ডব্লু যোগ করবো, ঠিক আছে, তার সাথে আমি যোগ করবো একটা ডব্লু যোগ করবো। বুঝতে পারলি কি বললাম, সে একই রকম ভাবে যদি আমি ধরি যে পোলার মেরিটাইম, তার মানে কি, তার মানে পোলার এরিয়াতে মেরিটাইমের উপর, তার মানে কি মেরিটাইমের উপর মানে কি না সমুদ্রের উপর বা জলভাগের উপর, পোলার এরিয়ারে জলভাগের উপর যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটা যদি জলভাগের তুলনায় অধিক উষ্ণ হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন এখানেও আমরা একটা ডব্লু যোগ করবো। বুঝতে পারলি কি বললাম, কেসটা বুঝতে পারলি। এবারে ধর ট্রপিক্যাল অঞ্চলে একই রকম ভাবে হলো, তখন আমরা ডব্লু যোগ করবো, যদি সামুদ্রিক অঞ্চলে কোনো বাতাস একই রকম উষ্ণ হয় তখন আমরা ডাব্লু যোগ করবো। এটা তো গেল আমার গরম হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কি হলো না গরম হওয়ার ক্ষেত্রে আমার গেল কেসটা। এবারে যদি এটা শীতল কেস হয়, যদি এটা শীতল কেস হয় তখন মনে কর কোনো একটা বায়ুপুঞ্জ একই রকম ভাবে, যদি মনে কর কোনো একটা বায়ুপুঞ্জ পোলার অঞ্চলে এই স্থলভাগের উপর, পোলার অঞ্চলে কন্টিনেন্টাল মানে স্থলভাগের উপর যদি কোনো একটা বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসটা যদি ঠান্ডা হয়, কার থেকে ঠান্ডা হবে, যে ভূপৃষ্ঠটা রয়েছে, যে ভূপৃষ্ঠটা রয়েছে বা যে সারফেসটা রয়েছে, সারফেসের থেকে যদি ঠান্ডা হয়, অধিক ঠান্ডা হয় ওই বাতাসটা, তখন তাকে আমরা কি যোগ করবো, কে যোগ করবো, ডাব্লু আর যোগ করবো না, ডাব্লু যখন উষ্ণ হবে। আর পোলার মেরিটাইমের ক্ষেত্রে কি হবে, একই জিনিস, সমুদ্রের উপর যখন বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটা যদি ঠান্ডা হয় সমুদ্রের জলের তুলনায় বা সমুদ্রের পৃষ্ঠের তুলনায়, তখন তাকে আমরা কি যোগ করবো, টপিক্যালের ক্ষেত্রেও একই হবে, এই টপিক্যালের সমুদ্রের ক্ষেত্রেও একই হবে। বুঝতে পারলি কি বললাম কেসটা। এই ভাগগুলো হলো আমার কিসের ভিত্তিতে বলেছিলাম, যে ল্যান্ড আর সির ভিত্তিতে। এবার ভাগগুলো হচ্ছে হিট আর কুল, কতটা ঠান্ডা কতটা গরম সেই হিসেবে ভাগ হচ্ছে, যে কন্টিনেন্টালের মধ্যেই বা মহাদেশের মধ্যেই আমার দুটো জায়গা থাকতে পারে, যে মহাদেশের মধ্যেই কোনো একটা বাতাস হতে পারে যে খুব ঠান্ডা, আবার কোনো একটা বাতাস হতে পারে খুব গরম। যেমন ওই বললাম কিলিমাঞ্জারোর কেসটা বলছিলাম আফ্রিকা, বা আমাদের ভারতের ক্ষেত্রে ধরতে পারি যে মহালয় এই হিমালয় ধরতে পারিস, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হতে পারে না, সেক্ষেত্রে আমার দুটো জায়গায় দু রকম হবে। বুঝতে পারলি কেসটা, দুটো ক্ষেত্রে কি হবে, দু রকম হবে। তাহলে দেখ যদি আমি বলি যে পোলার কন্টিনেন্টাল, এর সাথে আমার দুটো ভাগ হবে, তাহলে এবারে পোলার কন্টিনেন্টাল কি ভাগ হবে, দুটো ভাগ হবে, একটা ডাব্লু একটা কে যোগ হবে। তাহলে কি হতে পারে বল, এখানে কি হতে পারে বল, এবারে কি হবে, সিপি তো আমার রয়েছে, সিপি আমার রয়েছে, তাহলে আমার কি হবে এখানে, এখানে সিপির সাথে আমার একটা ডাব্লু যোগ হবে ছোট হাতে। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে সি পি, এটা তো আমার রয়েছে, তার সাথে কি যোগ হতে পারে, তার সাথে যোগ হতে পারে আমার কে। ডাব্লু আর কে দুটোই তো ভাগ করলাম, যে একটা ঠান্ডা একটা গরম, একটা ঠান্ডা একটা গরম বাতাস। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে হবে, বল কি হবে, এম পি যে বড় হাতের কি হতে পারে, ডব্লু হবে। আবার এখানে এম পিটা বড় হাতের আর কেটা ছোট হাতে, দুটো করে যোগ হচ্ছে, এইগুলো যোগ হচ্ছে এই এই ক্লাসে প্রত্যেকটা ক্লাসিফিকেশনে একটা একটা করে ওয়ার্ড যোগ হচ্ছে। প্রথমটা পি টি ছিল, তারপরে পি এর সাথে কি যোগ হলো, সি যোগ হলো, আর পি এর সাথে এম যোগ হলো। এটার সাথে দেখ সি টি এর সাথে সি যোগ হলো, টি এর সাথে এম যোগ হলো, মানে এম আর সিটা যোগ হচ্ছে, এখানে এম আর সি যোগ হলো হলো। আবার এখানে দেখ ডাব্লু আর কে যোগ হচ্ছে, আগেটা তো থাকছে সিপি তার সাথে ডাব্লু আর কে, এখানেও এমপি তার সাথে ডাব্লু আর কে, কিন্তু কি কেন যোগ হলো সেটা বুঝতে পারলি, যে একটা একটা যদি গরম হয় বাতাসটা ভূপৃষ্ঠের তুলনায়, ঠিক আছে, কিন্তু কোথায় গরম হচ্ছে, এমপি ডাব্লিউ মানে কখনোই সেটা মহাদেশের অভ্যন্তরে নয়। তখন যদি কেউ কোশ্চেন করে দেয়, মানে নেটে কোশ্চেন করে দিচ্ছে এমপি ডাব্লিউ, এই যে জলবায়ুটা রয়েছে এই জলবায়ুটা আমার কোথায় দেখতে পাবো, আমি কখনোই কিন্তু কি হবে না, এটা কখনোই স্থলভাগে হবে না। এম মানেই তুই জানিস কি, এম মানে আমি জানি মেরিটাইম, তোর কাছে ক্লিয়ার হয়ে গেল, মেরিটাইম মানে কোন একটা সমুদ্র, কোনখানে সমুদ্র হতে পারে, সেটা তো আমার টপিক্যালও হতে পারে, সেটা আমার টপিক্যালও হতে পারে, কিন্তু আমার কোড তারপরে কি রয়েছে, পি দেওয়া রয়েছে। পি মানে কি, পি মানে অবশ্যই পোলার, পি মানে অবশ্যই পোলার, তার মানে মেরু অঞ্চলের সমুদ্র দ্বীপ, এইটুকু বুঝতে পেরে গেছিস। এবারে পড়ে গেল ডাব্লু, ডাব্লু মানে কি বললাম, ডাব্লু মানে হচ্ছে গরম উষ্ণ,
তাহলে তুই বলতে অনায়াসে বলতে পারে, যদি অপশন এরকম ভাবে দেওয়া থাকতেই পারে যে উষ্ণ জলবায়ু, শীতল জলবায়ু, সেটা ক্রান্তীয় অঞ্চলে থাকতে পারে যে ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের উষ্ণ জলবায়ু, ক্রান্তীয় অঞ্চলের সামুদ্রিক শীতল জলবায়ু, এরকম ভাবে অপশন দিয়ে দিতে পারে, সুন্দর বের করতে পারবি যে পোলার ম্যারিটাইম সেটা হচ্ছে ওয়ার্ম বা উষ্ণ, মানে হচ্ছে যে এমন একটা জলবায়ু বা এমন একটা বাতাস, এমন একটা এয়ার মাস, বায়ুপুঞ্জ যেটা পোলার এরিয়াতে রয়েছে এবং যেটা সমুদ্রে অবস্থান করছে। কোথায়? পোলার এরিয়ার সমুদ্রে অবস্থান করছে। বুঝতে পারলি কেসটা কি বলছি? কেসটা বুঝতে পারলি কি বললাম? তোকে এরকম ভাবে বলে দিতে পারে, ঠিক আছে? তোকে এরকম করে কি করতে পারে না, নেটে বলে দিতে পারে যে এই কোডটা কিসের কোড, বা তোকে ক্যারেক্টারিস্টিক হিসেবে বলে দিতে পারে যে এই এখানে বাতাসটার কি ক্যারেক্টারিস্টিক হবে, ঠিক আছে? এখানে বাতাসটার কি হতে পারে, কি ক্যারেক্টারিস্টিক হবে বা কি বৈশিষ্ট্য হবে, তখন কিন্তু তোকে কিন্তু এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? আবার এখানে তাহলে ভাগ একই রকম হবে, দেখ এখানে কি হবে বল, সি টি, এটা তো আমার আছে, এর সাথে আমার কি যোগ হবে, এর সাথে আমার একটা ডব্লিউ যোগ হবে, আর একটা ভাগ হতে পারে কি সি টি, আর একটা এম যোগ হবে, এই কে যোগ হবে, কে। বুঝতে পারলি? আর তাহলে এটাকে দেখ, এটা তো সেম হবে, এম বড় হাতের টি, এটার সাথে আমার কি যোগ হবে, ডব্লিউ যোগ হবে, আবার এম বড় হাতের টি, এটার সাথে আমার কি যোগ হবে, কে যোগ হবে। বুঝতে পারলি কেসটা? এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারলি? একটা করে ডব্লিউ, একটা করে কে যোগ হচ্ছে, কেন যোগ হচ্ছে সেটা বুঝতে পারলি? এবার তুমি হঠাৎ করে যদি কোশ্চেন করে দেয়, মানে নেটে কোশ্চেন করে দিল যে সি টি কে এই জলবায়ুটা আমি কোথায় দেখতে পাবো, বা বলে দিল যে এই জলবায়ুটার বৈশিষ্ট্য আমার কি, তোকে বলতেই পারে, মানে বড় কোশ্চেন এমসিকিউ দিয়ে দিল, সেখানে হয়তো 4টা অপশন দিল, সেখানে প্রত্যেকটা জলবায়ুর বৈশিষ্ট্য দিয়ে দিল যে আহ উষ্ণ ক্রান্তীয়, বা বলতে পারে যে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, তারপরে বলতে পারে যে উষ্ণ উষ্ণ শুষ্ক বা শীতল শুষ্ক ক্রান্তীয় জলবায়ু, এরকম ভাবে অপশন দিতে পারে, ঠিক আছে? তার মানে তুই তো এখান থেকে অটোমেটিক বের করতে পারবি, কি বের করতে পারবি, যে সি মানে আমার, আমি জানি সি মানে হচ্ছে আমার কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল মানে কোন একটা স্থলভাগে বাতাসটা তৈরি হয়েছে, সিটিকে মানে একটা বায়ুপুঞ্জ, এগুলো সব একটা একটা বায়ুপুঞ্জ, ঠিক আছে? এগুলো একটা একটা বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য, যত ভাগ করবি সব একটা একটা বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য। বুঝতে পারলি? তাহলে সিটিকে মানে একটা এক ধরনের বায়ুপুঞ্জ, এবারে সি মানে তুই জানিস যে কন্টিনেন্টাল, বাস বুঝে গেলাম যে এটা মহাদেশের ওপরে কোন একটা বায়ুপুঞ্জ আমার বটে, আর দেখার দরকার নেই। টি মানে আমি জানি কি, টি মানে হচ্ছে ট্রপিক্যাল, আমি জানি যে ট্রপিক্যাল, ট্রপিক্যাল ট্রপিক্যাল মানে কি ক্রান্তীয় অঞ্চলে, তাহলে আমি এটাও পেয়ে গেলাম যে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের অভ্যন্তরে কোন একটা বাতাস আমার বায়ুপুঞ্জকে বলছে এরা। এবারে সেটা ঠান্ডা না গরম, সেটা আমার কে, কে মানে কি, কে মানে ঠান্ডা। তাহলে ট্রপিক্যাল অঞ্চল পেলাম, মানে ক্রান্তীয় অঞ্চল পেলাম, ক্রান্তীয় অঞ্চলের আবার আমি পেলাম মহাদেশ, মানে ক্রান্তীয় অঞ্চলে কোন একটা মহাদেশের অভ্যন্তরে অবস্থান করছে বাতাসটা, এবং সেই বাতাসটা আমার ঠান্ডা, সেই বাতাসটা আমার ঠান্ডা। বুঝতে পারলি? ট্রপিক্যাল কন্টিনেন্টাল যে ঠান্ডা বাতাসটা, এটা আমার কি করছে না, এটা আমার অবস্থান করছে কোথায় না, কোন একটা ট্রপিক্যাল অঞ্চলে অবস্থান করছে। বোঝা গেল কি বললাম কেসটা? বুঝতে পারলি কেসটা কি হলো? বল, বুঝতে পারলি কিনা বল, এই এই পর্যন্ত অপশন পর্যন্ত বুঝতে পারলি কিনা বল। খুব সুন্দর, খুব সুন্দর বুঝতে পারিছি। আচ্ছা ঠিক, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমার হয়ে গেল। এবারে বলছে না আমরা এখানেও থামবো নাই, বলছে আরো আমার ভাগ করতে হবে বিভিন্ন ধরনের, মানে এখনো পর্যন্ত যে মডিফিকেশন হচ্ছে, আরো পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো আরো ভৌগোলিক আসবে, তারাও বলবো যে আরো ভাগ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বলছে যে না এগুলো তো সব বুঝলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি এত পর্যন্ত আমার কোনো চাপ নেই। এবারে বলছে যে এবারে আরো ভাগ করা যাক, কিরকম ভাগ করা যাক না, ভাগটা হচ্ছে কিসের ভিত্তিতে, 4 নাম্বার দেখ কি বলা রয়েছে, স্টেবল আর আনস্টেবল। তোরা পড়েছিস যে স্টেবিলিটি ইনস্টেবিলিটি, এটা আগে পড়ালে আরো ভালো বুঝতে পারতিস, কিন্তু স্টেবিলিটি ইনস্টেবিলিটি পড়ানো মানে ওইখান থেকে অনেক কিছু পড়াতে হবে, ঠিক আছে? তাহলে আগে এই জিনিসটা পড়ে দিচ্ছি ওই জন্য। স্টেবল বা আনস্টেবল, স্টেবল মানে কি, স্টেবল মানে কোন একটা জায়গায় স্থির, স্টেবল, ঠিক আছে? স্টেবল মানে কোন জায়গায় স্থির, আনস্টেবল মানে নড়বড়ে আর কি, আনস্টেবল মানে নড়বড়ে, মানে কোনো স্থির নয়। বুঝতে পারলি? স্টেবিলিটি মানে হচ্ছে কি না, মানে তার স্থিরতা আর কি, তার চরিত্রটা কিরকম, স্থিরতা মানে স্থির, ধীর স্থির, ঠিক আছে? আনস্টেবল মানে হচ্ছে সেটা নড়বড়ে, মানে সেটা কোনো জায়গায় স্টেবল নয়, সেটা কোনো জায়গায় মানে এক জায়গায় শান্ত নয় আর কি, এক কথায় অশান্ত আর কি বলতে পারি। আনস্টেবল মানে হচ্ছে এক জায়গায় অশান্ত আর কি, বায়ুপুঞ্জের ক্ষেত্রে এটাকে বলতে পারি অশান্ত, আর স্টেবল মানে শান্ত আর কি, ঠিক আছে? শান্ত বাতাস। তাহলে বলছে যে কি, বলছে আমি তো বুঝলাম, ঠিক আছে তুমি ঠিকই বলেছো যে পোলার এরিয়া মেরু অঞ্চলে একটা দেখা যাবে, ক্রান্তীয় অঞ্চলে দেখা যাবে। তারপরের লোকগুলো সে বলছে পোলারে শুধুমাত্র দেখালে হবে, পোলারে কন্টিনেন্টাল মহাদেশ আছে, সাগর আছে, সেটা আলাদা আলাদা হবে, সেও বোঝা গেল। দিয়ে বলছে না মহাদেশের অভ্যন্তরে কি পুরোটা একই রকম দেখাবে, সেটা আমার উষ্ণ শীতল হতে পারে। বলছে ঠিক আছে, কোনো চলো কোনো অসুবিধা নেই। এবারে বলছে যে উষ্ণ হলেই যে সেটা আমার উষ্ণ একদম পার্টিকুলার উষ্ণ হবে, সেটা কোনো মানে আছে? সেখানে তো আমার স্টেবল আর আনস্টেবল তো হতেই পারে, বাতাসটা বাতাসটা আমার স্টেবল আনস্টেবল তো হতেই পারে। এইটা এবারে কেসটা হচ্ছে, কিরকম কেসটা হচ্ছে, তাহলে আগে লিখ, তারপর জিনিসটা বুঝবি, আগে জিনিসটা লিখ। তাহলে একটা কি বলছে, স্টেবল আর আনস্টেবল, তাহলে এইটাকে এবার ভাগ কর, তাহলে এইটাও দুটো ভাগ হবে।
হ্যাঁ আগে আগে লিখে নেই, এদিকে কোডটাকে লিখে নেই যে কোডটা কি আছে। কোডটা হচ্ছে একটা হচ্ছে এস, একটা হচ্ছে এস, দাঁড়া এক সেকেন্ড, একটা হচ্ছে একটা হচ্ছে এস, সব ছোট হতে কিন্তু স্মল লেটার, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে ইউ, এস আর ইউ, এস ইউ তাহলে বিএইচএ ডিআইপি শুভদীপ হয়ে যেত পরপর করলে। যাই হোক, এস আর ইউ দুটো ভাগ করা রয়েছে, ঠিক আছে, কি রয়েছে না দুটো ভাগ করা রয়েছে, একটা হচ্ছে এস একটা হচ্ছে ইউ। এখানে দুটো ভাগ রয়েছে কিনা, দুটো ভাগকে দুটো আলাদা আলাদা নামকরণ করা হচ্ছে, কিরকম একটা স্টেবল একটা আনস্টেবল। এবার কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল দেখ, একটা হচ্ছে কিনা, একটা হচ্ছে যদি শান্ত থাকে তাহলে যে স্টেবল, এটা হচ্ছে স্টেবল, আর ইউ মানে আনস্টেবল, বুঝতে পারছিস? এটা তো মনে রাখার কোনো আর কোনো নাই, আনস্টেবল। ইউ মানে হচ্ছে আনস্টেবল, আর এস এর দেখ প্রথম অক্ষরটা এস, স্টেবল, স্টেবল মানে শান্ত এটা, আর এটা হচ্ছে আনস্টেবল মানে হচ্ছে অশান্ত। শান্ত আর অশান্ত দুটো ভাগ করা হচ্ছে, বলছি দুটো ভাগ করে দাও, তাহলে আগে ভাগটা কর, শান্ত আর অশান্তর বিচারে দুটো ভাগ কর, তাহলে এখানে দেখ কি হবে বল, এখানে হবে একটা করতে পারিস তুই, এটা তো থাকছে সি পি ডাব্লিউ থাকছে, এর সাথে কি যোগ হবে, এর সাথে একটা ইউ যোগ হবে, আর একটা কি যোগ হবে সি, দাঁড়া ভুল হচ্ছে ভুল হচ্ছে, না ঠিক হচ্ছে, সি পি, পিটা বড় হাতের হবে, সি পি ডব্লিউ, আর একটা কি হবে, আর একটা হবে এস, এসটাকে আগেও লিখতে পারিস অসুবিধা নেই, এসটাকে আগেও লিখতে পারিস, ইউটাকে পরে লিখতে পারিস, ঠিক আছে। তাহলে এটা হলো এই সিপিডাব্লিউ এর ভাগ। এবারে সিপি কে কে এর ভাগ হবে, সিপি আর কে এর ভাগ হবে, ঠিক আছে, সিপি আর কে এর ভাগ হবে, তাহলে সি পি কে তো থাকছেই আমার, তার সাথে কি থাকবে, তার সাথে ইউ, আর সি পি কে তার সাথে কি থাকবে, তার সাথে আমার এস, বুঝতে পারলি? এবারে এটাকে ভাগ কর দুটো করে, কি হবে এম পি ডব্লিউ ইউ, এম পি ডব্লিউ কি বললাম এস, হলো। এবার এটা ভাগ কর, এম পি কে ইউ, এম পি কে এস, হলো। এবার এগুলোকে ভাগ কর, এগুলোকে ভাগ কর, সি টি ডব্লিউ ইউ, সি টি কে এস, এই ভুল হচ্ছে, দাঁড়া দাঁড়া দেখ গোলমাল হয়ে যাচ্ছে, একটু গোলমাল হয়ে যাবে, এটা সি টি ডব্লিউ এস হবে, আর এইটা ভাগ হচ্ছে কি, এটা ভাগ হবে একটা সি টি কে ইউ, সি টি কে এস, হলো। এবার এটা ভাগ কর দুটো করে, এম এম টি ডাব্লিউ ইউ, এম টি ডাব্লিউ এস, হলো। আবার এম টি কে, এম টি কে ইউ, এম টি কে এস, এটা দেখার দরকার নেই, নিজের থেকেই করতে পারবি, ঠিক আছে, এর ভাগটা তো নিজের থেকেই করতে পারবি, মানে এতগুলো ভাগ ক্লাসিফিকেশন এখনো পর্যন্ত হয়ে আছে, এরপরে আর এখনো আরো ভাগ করছে, দাঁড়া ওইটা গল্পটা বলছি পরে, আরো ভাগ চলছে আর কি, ঠিক আছে, তো সেগুলো এখন কখন আপডেট করে তার জানা নাই, তো এখনো পর্যন্ত এই ভাগগুলো রয়েছে, ঠিক আছে। বলি এগুলো সেই কোপেন আর থন হোয়াইটের মতন হচ্ছে না? হ্যাঁ থনথয়েটের এটা মানে ছোট আর কি, বুঝতে তো, মানে থনথয়েটের এটা ছোট ভাই আর কি, বুঝতে পারছিস, এইখান থেকে শুরু হচ্ছে আর কি, মানে এয়ার মাসটা যদি ভালো করে মানে এই নামকরণ গুলো বুঝতে পারিস তাহলে কোপেন থনথয়েটটা আরো ইজিলি বুঝতে পারবি, ঠিক আছে। এখান থেকে মানে এগুলো সবেই শুরু হয়েছে ওই যে বললাম কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পর, বলছি এত বড় নাম কি আমি বলবো, এই যে ধর এমপি কে ইউ, ঠিক আছে, এবার যে ধর জানে জিনিসটা কি ব্যাপার, তাহলে তাকে কি আর বলতে হবে যে এই জিনিসটা পোলার মেরিটাইম, একটা শীতল, তারপর হচ্ছে আনস্টেবল এয়ার, এত বড় নামটা বলতে হবে, সেখানে তোকে কি কোড বলছে যে এমপি কে ইউ, তার মানে কি তুই সহজেই বুঝতে পারবি যে এটা হচ্ছে এম মানে কি, এম মানে মেরিটাইম, মেরিটাইম মানে সামুদ্রিক কোনো একটা বাতাস, পি মানে হচ্ছে পোলার, তার মানে কি, মানে মরু মরু অঞ্চলের কোনো একটা সমুদ্রের বাতাস, কে মানে কি, কে মানে শীতল, তার মানে কি হলো মরু অঞ্চলের সমুদ্রের উপর শীতল কোনো একটা বাতাস, এবং সেই বাতাসটা কি, সেই বাতাসটা ইউ, ইউ মানে হচ্ছে আনস্টেবল মানে অস্থির অবস্থায় রয়েছে, তাহলে এত বড় জিনিসটা তোকে লোককে বোঝাতে হবে, তার জায়গায় তুই এমপি কে ইউ লিখে দিলি, তার মানে কি একটা কোড ইউজ করে দিলি, সহজেই তুই কিন্তু কাউকে বোঝাতে পারবে না যারা এই ফিল্ডে রয়েছে, বুঝতে পারছিস? তো সেক্ষেত্রে কি এটা অনেক বেশি সহজ হলো জিনিসটা, ঠিক আছে। এই ফিল্ডে যারা না মানে যারা নাই তারাও বুঝতে পারবে যদি এই কোড গুলো জানে যে কোনটা কাকে বোঝাচ্ছে, তাহলেই বুঝতে পারবে, না বুঝার কি আছে। সেক্ষেত্রে এত বড় জিনিসটা তোকে লিখতে হবে, মানে 4 পাতা তোকে লিখতে হবে বড় বড় করে, এতগুলো যদি ভাগ তোকে আলাদা আলাদা করে লিখতে হয়, সেক্ষেত্রে তুই সংক্ষেপে লিখে দিলি। কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ফলে এই জিনিসগুলো করা হয়েছিল আর কি, বুঝতে পারছিস, সেটা থনথয়েট বল, সেটা তুই টিওয়ার্থা বল, সেটা কোপেন বল, ঠিক আছে, যাই বল, তো সেগুলো কিন্তু আমাদের এখান থেকে শুরু হচ্ছে আর কি, বুঝতে পারছিস, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসগুলো লেখা হয়েছে আশা করি। এবারে দেখ এই ভাগগুলো রয়েছে, এই ভাগগুলো আমার হলো, তাহলে এবারে কি পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে বৈশিষ্ট্য হিসেবে আসে, আগেই বলছি নেটে বৈশিষ্ট্য হিসেবে আসবে, কিরকম তোকে বলে দিল হয়তো যে সিপি কে ইউ, ঠিক আছে, এবার তোকে প্রত্যেকটা একটু বৈশিষ্ট্য জানতে হবে যে কোন বাতাসটা
কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি তোকে কয়েকটা বলে দিচ্ছি, সবগুলো তো বলা সম্ভব না, আমি মেটেরিয়ালস পাঠিয়ে দেবো, কারণ এতগুলো বাতাস তুই নিজের থেকেই করতে পারবি, মানে বলার দরকার নেই, তুই নিজের থেকেই করতে পারবি। তাই তোকে আমি বলে দিই, 1 সেকেন্ড দাঁড়া। কতগুলো বাতাস তোর একটু জানলে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটাই বৈশিষ্ট্য করতে পারে এরকম ভাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মনে কর মনে কর আমি প্রথমে ধরছি, প্রথমে আমি আমি একটা ব্রড ধরছি, মানে প্রথমে একদম একদম প্রথমে ধরছি যে এই সিপি থেকে ধরছি। ধর মনে কর আমি বলছি যে সিপি যে বাতাসটা, সেই বাতাসটার বৈশিষ্ট্য কি। সিপি মানে আমি জানি কন্টিনেন্টাল পোলার, মানে পোলার কন্টিনেন্টাল। তার মানে কি, তার মানে মরু অঞ্চলের কোন একটা বাতাস, সেটা আমার মহাদেশের বাতাস। কি এখানে কি আমার হতে পারে বল, এখানে আমার হতে পারে যে এটার সোর্স কি হতে পারে বল, এটা সোর্স কি হতে পারে, সোর্স যে বাতাসটা কোনখান থেকে উৎপত্তি হয়েছে, সোর্স এই বাতাসটা কোনখান থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি আমি দেখতে পাচ্ছি যে কন্টিনেন্টাল পোলার বা পোলার কন্টিনেন্টাল, তার মানে মরু অঞ্চলে কোনো একটা কন্টিনেন্ট বা কোনো একটা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে। তাহলে কি কি হতে পারে, এটার সোর্স হতে পারে স্থলভাগ বা ল্যান্ডমাস ল্যান্ডমাস। তাহলে ল্যান্ডমাস আমার কি কি রয়েছে বল, আমার পোলার এরিয়াতে ল্যান্ডমাস কি কি থাকতে পারে, হতে পারে সেটা আর্কটিক এরিয়া হতে পারে। আর্কটিক, আর্কটিক মানে কি, আর্কটিক মানে সেটা হচ্ছে আমার একদম সুমেরুবৃত্ত প্রদেশীয়। আর্কটিক মানে হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় কোনো একটা স্থান হতে পারে যেটা স্থলভাগ রয়েছে। কি বলছি ভালো করে বুঝবি। আমার এটার উৎস মানে কি, উৎস মানে যেখান থেকে তৈরি হচ্ছে বাতাসটা, তাহলে বাতাসটা আমার তৈরি হচ্ছে, যেহেতু স্থলভাগ বলেছে না, তাহলে নিশ্চয়ই আমার জলভাগ হবে না। জলভাগ না হলে কি হবে, আমার স্থলভাগ। তাহলে স্থলভাগ মানে আর্কটিক এরিয়া হতে পারে, বা হতে পারে তুই বলতে পারিস যে আন্টার্কটিকা এরিয়া হতে পারে। এটা তো আমার বলা নেই যে উত্তর গোলার্ধ মানে দক্ষিণ গোলার্ধ, সেটা তো আমার বলা নেই। তাহলে এটা আন্টার্কটিকা হতে পারে, আন্টার্কটিকা, ঠিক আছে, আন্টার্কটিকা বলতে পারিস, বা আন্টার্কটিকা, আন্টার্কটিকা হলো, আন্টার্কটিকা হলো, হতে পারে। বা হতে পারে কি, হতে পারে সাইবেরিয়া অঞ্চল হতে পারে, সাইবেরিয়া অঞ্চল হতে পারে। সাইবেরিয়া মানে হচ্ছে ওই রাশিয়ার একদম উপরের অংশটা, সেখানেও আমার হতে পারে, ওটা মোটামুটি ভাবে পোলার এরিয়ার কাছাকাছি পড়ছে, বুঝতে পারলি। বা হতে পারে উত্তর আমেরিকার একদম উত্তরের পোর্শন, মানে একদম উপরের দিকের পোর্শনটা হতে পারে, সেটাও তো মোটামুটি ওই পোলারের কাছাকাছি পড়ছে। তাহলে এই জায়গাগুলো সোর্স। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য, কোন একটা বাতাসের উৎপত্তি যেখানে হচ্ছে, তুই যদি কোন একটা বাতাসের উৎপত্তি জানিস, তাহলে তুই সেটার চরিত্র বুঝতে পারবি। তুই যদি জানিস যে ছেলেটা কোন ফ্যামিলি থেকে এসছে বা ওই মেয়েটা কোন ফ্যামিলি থেকে এসছে, তার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তার চরিত্র অবশ্যই ভালো, সব ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই তার ডিপেন্ড করবে ওইটার উপরে, বুঝতে পারলি। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে সোর্স কোনখানে, কোনখান থেকে উৎপত্তি হচ্ছে, সেই হিসেবে তার চরিত্রটা নির্ভর করছে, বুঝতে পারলি। তাহলে এটা একটা জায়গা হলো। এবারে হতে পারে কি না, এবারে যেটা মেন ক্যারেক্টার কি হতে পারে, স্থলবায়ু। এই পোলার এরিয়ার বাতাস মানে কি হবে, পোলার এরিয়ার বাতাস মানে ঠান্ডা হবে। তাহলে তুই লিখতেই পারিস যে এই বাতাসটা কি হবে, ঠান্ডা হলো, ঠান্ডা। আমি এই জিনিসগুলো কেন বলছি, এগুলো তোকে লং কখনোই বলবে না, কিন্তু বলবে কখন না, বলবে তোকে ওই যে বললাম স্টেটমেন্ট দিয়ে দেবে, অ্যাসারশন রিজন দিয়ে দেবে, এমসিকিউ দিয়ে দেবে, ঠিক আছে। তখন কিন্তু তুই বুঝতে পারবি না, তখন কিন্তু তুই মানে ঘেটে যাবে আর কি। যে তখন তুই তো জানিস যে এটা মেরিটাইম পোলার শীতল একটা বাতাস, আনস্টেবল বাতাস, কিন্তু এটাই যখন তোকে এমসিকিউ হিসেবে দিয়ে দেবে, তখন তুই ভেবে জায়গা খেয়ে যাবি যে এই জিনিসটা, এইটা তাহলে এইটার বৈশিষ্ট্য তাহলে কি হতে পারে, বুঝতে পারছিস কি বৈশিষ্ট্য হতে পারে। তখন ওই অপশনগুলোর মধ্যে বুঝতে পারবি না, একটা এধার ওধার হয়ে গেলে তখন কিন্তু গোলমাল হবে। এই জন্য বলছি যে কিভাবে বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবি, সেই জিনিসটা বুঝ আগে। তাহলে প্রথমে আমি সিপি ধরেছি, সিপির ক্ষেত্রে আমি সোর্স দেখলাম। তাহলে সোর্স দেখলে তুই অর্ধেকটা এমনিতেই বুঝতে পারবি, ভূগোলের ছেলে বলিস এমনিতেই বুঝতে পারবি যাবি যে বাতাসটা যেখান থেকে তৈরি হচ্ছে, তার মানে বাতাসটা ফার্স্ট যেটা বুঝতে পারবি সেটা হচ্ছে সেটা শীতল হবে না উষ্ণ হবে। এটা কিন্তু তুই আরামসে বুঝতে পারবি, তুই অটোমেটিক বলতে পারবি। যে যদি তোকে বলি যে ট্রপিক্যাল এরিয়াতে কোনো একটা বাতাস তৈরি হয়েছে, সেটা ল্যান্ড হোক বা আমি দেখছি না, আমি দেখছি যে ট্রপিক্যাল এরিয়াতে কোনো একটা বাতাস তৈরি হয়েছে ক্রান্তীয় অঞ্চলে, আর একটা পোলার এরিয়াতে হয়েছে, তুই শর্ট করে বলে দিতে পারবি যে ট্রপিক্যাল এরিয়া মানে সেখানে উষ্ণ বাতাস হবে, আর পোলার মানে সে শীতল বাতাস হবে। একটা তো বৈশিষ্ট্য তুই বলতেই পারবি, বাকিগুলো তো না বলতে পারতে পারে, ঠিক আছে, কিন্তু একটা বৈশিষ্ট্য শীতল না উষ্ণ সেটা বলতে পারবি। তাহলে সিপির আমি বলতে পারছি যে কোল্ড হবে এটা, হলো। এরপরে আমার শীতল মানে কি হয়, শীতল মানে আমার ড্রাই হবে, সেখানে শীতল মানে আমার ড্রাই হবে। আমি প্রথমেই বলেছিলাম যে বাতাস যত উষ্ণ হবে তত জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে, বাতাস যত উষ্ণ হবে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। আর যত বাতাস জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়বে, যত বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকবে, বাতাস তত বাতাসটা কি হবে, আর্দ্র হবে। বাতাসটা আর্দ্র হবে মানে কি, বাতাসের মধ্যে ময়েশ্চার থাকবে, তত কিন্তু কি হবে, তত কিন্তু আমাদের সেই বলে না সেই প্যাচপ্যাচানি ঘাম দিচ্ছে, ওই ঘামটা তৈরি দিবে, ঠিক আছে। বাতাস থাকে আর্দ্রতা, বলে না বাতাসে আর্দ্রতা হিউমিডিটি আছে, তার মানে কি অনেক বেশি জলীয় বাষ্প ঢুকে গেছে বাতাসে, ঠিক আছে। তার মানে কি, তার মানে যত বাতাস গরম হবে তত জলীয় বাষ্প বেশি থাকবে তার মধ্যে। যদি জলভাগ থাকে, যদি জলভাগ থাকে তবেই জলীয় বাষ্প হবে। আর এখানে তো জলভাগের পরিমাণ এমনিতেই কম, আর জলভাগের পরিমাণ কম থাকলে কি, বেশি থাকলেও কি হবে, বাতাস তো ঠান্ডা, ঠান্ডা মানে কি তার মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম মানে কি বাতাস ড্রাই হবে। আর ড্রাই বাতাস সবসময় কি হবে, সবসময় জানবি ড্রাই বাতাস সবসময় ভারী হয়, সবসময় ভারী হয়, ঠিক আছে। তাহলে এটাও তো এটা মনে রাখতে হবে, লেখার দরকার নেই, ড্রাই বাতাস মানে ভারী হবে।
আর ভারী, আর যত ড্রাই বাতাস ভারী হবে তত কি হবে, বাতাস তত তত কি হবে, ভূপৃষ্ঠের উপর চাপ দেবে। যখনই বাতাস হালকা হবে, আমরা তো পড়েছি চাপ বলয়, নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারা বছর ধরে বাতাস লম্ব, এই সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার জন্য সারা বছর ধরেই কিন্তু বাতাস সেখানে হালকা হয়, উষ্ণ হয়। আর উষ্ণ হওয়া মানে কি, হালকা হওয়া মানে কি, বাতাস উপর দিকে ওঠার চেষ্টা করবে। যখনই হালকা হবে তখনই উপর দিকে ওঠার চেষ্টা করবে। আমি যদি হালকা হতাম আমি উঠতে চেষ্টা করতাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার যত বাতাস হালকা হবে তত বাতাস উপর দিকে ওঠার প্রবণতা লক্ষ্য করে। বাতাসের ধর্মই এটা, বাতাসের শুধু ধর্ম নয়, সবাইকার ধর্ম এটা, ঠিক আছে। যত হালকা হবে, যত উষ্ণ হবে তত হালকা হবে, আর হালকা হওয়া মানে বাতাস উপরের দিকে ওঠার চেষ্টা করবে। যত বাতাস যত ভারী হবে, যত শুষ্ক হবে, যত শুষ্ক হবে, যত ঠান্ডা হবে, তত বাতাস কিন্তু ভারী হবে। আর ভারী হওয়া মানে কি হবে, ভারী হওয়া মানে সে স্থলভাগের কাছাকাছি থাকার চেষ্টা করবে। স্থলভাগের কি করবে, কাছাকাছি থাকার চেষ্টা করবে। তুই একটা বেলুনকে পোড়ার মেরে দিয়েছিস, ধর একটা বেলুনে একটা পাথর মেরে দিয়েছিস বড়, তাহলে কি হবে, ওই ভূপৃষ্ঠের কাছেই লেগে থাকবে, সে উঠতে পারবে কি, যতই তুই গ্যাস দে না, তুই সেখানে যতই তুই হিলিয়াম গ্যাস দে আর হাইড্রোজেন গ্যাস দে, ঠিক আছে, বড় পাথর যদি মেরে দিস, তো সেখানে কি হবে, নিচে থাকার চেষ্টা করবে। সেরকমই এই বাতাসও কিন্তু কি হবে, এই বাতাস ড্রাই রয়েছে, শুষ্ক রয়েছে এবং ঠান্ডা রয়েছে, যার জন্য বাতাস কিন্তু কি হবে না, বাতাস ওপর দিকে ওঠার চেষ্টা করবে না, বাতাস অনেক বেশি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকার চেষ্টা করবে। আর যখনই বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি থাকার চেষ্টা করবে, তখনই বাতাসটা অনেক বেশি কি হবে, অনেক বেশি স্টেবল হবে, স্টেবল, অনেক বেশি স্টেবল হবে। নিজের পায়ে দাঁড়ানোর কেস শুনেছি না, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেরকম কেস হচ্ছে এটাও। বাতাসটা যখনই ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে, তার মানে কি নিজের পায়ে দাঁড়াচ্ছে আর কি, তখন কি হবে না, সে স্টেবল হয়ে যাবে, স্টেবল। যত বাতাস ঠান্ডা হবে তত বাতাস স্টেবল হবে। তাহলে তুই কতগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলি, দেখ এই জায়গা, এইটা পড়ে তুই এতগুলো বৈশিষ্ট্য তুই এমনিতে নিজের থেকেই করতে পারবি, ঠিক আছে। এগুলো কি করলে তুই এমনিতেই নিজের থেকেই করতে পারলি, আরো বৈশিষ্ট্য করতে পারবি। মনে কর মেরু অঞ্চলে যদি মনে কর কোনো বাতাস যদি স্টেবল না, যদি মনে কর বাতাসটা যদি ওপর দিকে নাই উঠে, বাতাসটা যদি ওপর দিকে নাই উঠলো, তাহলে আমার বাতাস যদি ওপর দিকে না উঠে, আমার সেখানে বৃষ্টিপাত হবে, সেখানে বৃষ্টিপাত তো আমার হবে না। বৃষ্টিপাত হবে না কখন, আমার তাহলে মেঘও হবে না, সেখানে মেঘও কম হবে বা হবেই না। তাহলে সেখানে আমার আকাশ কি থাকবে, আকাশ ওখানে ক্লিয়ার থাকবে, সেখানে আকাশটা আমার কি থাকবে, ক্লিয়ার স্কাই থাকবে বা ক্লিয়ার আকাশ থাকবে, বুঝতে পারলি। প্রেসিপিটেশন বা রেনফল কম হবে, তুই নিজের থেকে এগুলো বলতে পারিস, ঠিক আছে। সেখানে সেখানে অনেক বেশি কি করবে না, যেহেতু যেহেতু বাতাসটা তোর নিচের অবস্থান করছে, তাহলে কি হবে, যেটুকু তোর ঘনীভবন হবে সেটা ওই ভূপৃষ্ঠের মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসটাতেই তো ঘনীভবন হবে। যেটুকু বাতাস, সেই বাতাসটা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে বললাম আমি, স্টেবল থাকবে। তাহলে বাতাসের মধ্যে যদি ঘনীভবন হয়েও যায়, তাহলে কি হবে, সেটা আমার ওই ভূপৃষ্ঠের কাছাকাছি এরিয়াতে বা কয়েক কিলোমিটার কয়েক মিটার এরিয়ার মধ্যেই আমার কিন্তু কি হবে, আমার ওইখানেই কিন্তু ঘনীভবন হবে, ওইখানে প্রেসিপিটেশন হবে। এবারে প্রেসিপিটেশন মানে সেখানে তো আর বৃষ্টিপাত হবে না, সেখানে হয়তো স্নোফল হতে পারে, ঠিক আছে। তাহলে ওর কাছাকাছি অঞ্চলেই কিন্তু আমার স্নোফল হয়ে যাবে, তাহলে ওইখানেই আমার বরফ তৈরি হয়ে যাবে, বুঝতে পারলি। এগুলো আরো আলাদা ব্যাপার হচ্ছে, প্রেসিপিটেশন যখন পড়াবো তখন জিনিসগুলো পড়াবো। কিন্তু আমি বলতে চাইছি যে কিভাবে বৈশিষ্ট্যগুলো তুই চিনবি, যে বৈশিষ্ট্য তোকে যদি পরীক্ষায় বলে দেয় তুই কি করে চিনবি, সেই জন্য আমি বলছি এই কেসটা, ঠিক আছে। এছাড়াও কি, যখনই তুই দেখছিস যে স্থলভাগের উপর অবস্থান করছে, আমরা কি জানি মেরু অঞ্চলে আমার কি দেখা যায়, মেরু অঞ্চলে সব থেকে বেশি আমার দেখা যায় অ্যান্টি সাইক্লোন। তুই এটাও বলতে পারবি যে আমি এখান থেকে অ্যান্টি সাইক্লোনটা বের করতে পারবো, যে সিপি যে এরিয়াটা, এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টি সাইক্লোন, এটাও তুই বলতে পারবি, বুঝতে পারলি। তাহলে এইগুলো হচ্ছে আমার বিরাট বৈশিষ্ট্য, এগুলো আমার একটা একটা জায়গা থেকে বৈশিষ্ট্য বের করতে পারবো আমি, ঠিক আছে। তুই এরকম করে প্রত্যেকটা বৈশিষ্ট্য বের করতে পারবি, ঠিক আছে, প্রত্যেকটা তুই যে কোনো একটা ধর বৈশিষ্ট্য আরামসে বেরিয়ে যাবে। যে কোনো এই ভাগগুলো যদি দেখিস তাও বৈশিষ্ট্য বেরিয়ে যাবে। তুই মনে কর এই এইটা ধরলি, ধর এমপি কে ইউ, তার মানে কি, এমপি মানে হচ্ছে পোলার মেরিটাইম। পোলার মেরিটাইম মানে হচ্ছে আমার মেরু অঞ্চলের কোন একটা সমুদ্র, যে কোনো একটা সমুদ্র ধর, মেরু অঞ্চলের কোন একটা সমুদ্র, তার ওপরের একটা বাতাস, সেই বাতাসটা কিনা কে কে মানে হচ্ছে ঠান্ডা। তাহলে মেরু অঞ্চলের সমুদ্রের ওপরের একটা ঠান্ডা বাতাস, সেই বাতাসটা আমার আনস্টেবল রয়েছে, সেটা আমার কি রয়েছে না, আনস্টেবল রয়েছে, মানে সেটা আমার অনেক বেশি অস্থির রয়েছে। তাহলে এখান থেকে তুই তো চারটা তো বৈশিষ্ট্য এমনিতেই পেয়ে যাচ্ছিস। এটার উৎপত্তি মেরু অঞ্চলের সমুদ্রে, এবং সেটা বাতাসটা ঠান্ডা এবং অস্থির। এই তো এখান থেকে এই চারটা বৈশিষ্ট্য তো এমনিতেই পেয়ে গেলি, তোকে তো আর বৈশিষ্ট্য জানার দরকারই নাই, এখান থেকে তুই চারটা বৈশিষ্ট্য এমনিতেই তো পেয়ে গেলি। বুঝতে পারলি কেসটা কি বলছি, কিভাবে জিনিসটা বের করতে হবে, বল। এটা বুঝতে পারলি কিনা বল এবারে। আরে বুঝতে পারিছি দারুণ। ঠিক আছে। তবে ব্যাপারটা হচ্ছে যে এরপরে যে জিনিসটা বলবো, হ্যাঁ এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে এই ক্লাসিফিকেশন, হ্যাঁ এটা বন্ধ করে, ক্লাসিফিকেশন যেগুলো দেখা যায়, এই ক্লাসিফিকেশন গুলো তোর সব জায়গায় হয়তো হবে না, সব জায়গায় কি হবে না, সব জায়গায় হবে না। কিরকম ভাবে হবে না বলছি আমি, কেসটা তোকে বলি। মনে কর এমপিকেইউ যেটা, এটা এই মাত্র বললাম যে ম্যারিটাইম পোলার ঠান্ডা একটা অস্থির বায়ু, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেরু অঞ্চলের বায়ু খুব কম অস্থির হয়, মানে অস্থির হয় না বললে চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুই এমপিকেইউ
এই বাতাসটা তুই কোথাও নাও দেখতে পেতে পারিস পৃথিবীতে। ক্লাসিফিকেশনটা করেছে কিন্তু হয়তো এই বাতাসটা তুই কোথাও দেখতেই পাবি না। খুব কম সময়ের জন্য হয়তো বাতাসটা তৈরি হলো, ঠিক আছে, বা খুব কম সময়ের জন্য কোথাও এটা দেখতে পেলি তুই। কারণ আনস্টেবল খুব একটা মেরু অঞ্চলে হয় না। এরকম ভাবে অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে যেগুলো আমাদের দেখা যায় না, ঠিক আছে, বা দেখা গেলেও খুব কম জায়গায় দেখা যায় বা খুব কম সময়ের জন্য দেখা যায়, বুঝতে পারলি? তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবি। আমি বলছি যে বৈশিষ্ট্যগুলো কিভাবে বের করতে সেটা বুঝতে পারলে, যে কিভাবে বৈশিষ্ট্য বের করতে পারবি। তাহলে যদি নেটে কোশ্চেন এরকম কোডিং হিসাবে দিয়ে দেয়, তোরা মোটামুটি বের করে নিতে পারবি যে কিভাবে বের করতে হয়, বুঝতে পারলি কেসটা? আমি এই জন্য এই কেসটা বললাম। আমরা জেনে গেছি কিভাবে কি ক্লাসিফিকেশন করতে হয় বা এয়ার মাস কি, আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা শেষের যে দুটো ভাগ করলাম বা সেই যে দুটো ক্লাসিফিকেশন করলাম, সেই দুটো ক্লাসিফিকেশনের জন্য আমার কি করতে হবে না, সেই দুটো ক্লাসিফিকেশনের জন্য আমাকে এখানে একটা জিনিস রেডি করতে হবে। কোনটা না, এখানে আমাদের একটা জিনিস রেডি করতে হবে, সেটা হচ্ছে এয়ার মাস মডিফিকেশন বলে একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই এয়ার মাস মডিফিকেশন যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাকে জানতে হবে, বা যেটাকে আমরা বাংলায় বলতে কি না, আমরা বাংলায় বলে থাকি বায়ুপুঞ্জের পরিমার্জন। বায়ুপুঞ্জের পরিমার্জন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাকে ভালো করে এখানে দেখতে হবে। এবার এই ব্যাপারটা কি না, আমি এটা অলরেডি আগেই বলে দিয়েছি, আমি ক্লাসিফিকেশনটা আগেই বলে দিয়েছি, তারপরে জিনিসটা বোঝাচ্ছি, কারণ কি এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। তা সেই জন্য ক্লাসিফিকেশনটা আগেই দেখিয়ে দিলাম। এরপরে এয়ার মাস মডিফিকেশন যেটা, সেটা বললে তোমরা বুঝে যাবে। এয়ার মাস মডিফিকেশন মানে হচ্ছে বায়ুপুঞ্জের পরিমার্জন। অর্থাৎ আমার কোন একটা বায়ুপুঞ্জ আমার কি হচ্ছে না, কোন একটা জায়গায় তৈরি হচ্ছে। এবারে সেই বায়ুপুঞ্জটা যে ওই জায়গায় স্থির থাকবে এরকম কোনো ব্যাপার নেই। সে বায়ুপুঞ্জটা সামনের দিকে মুভ করতে পারে, কোন একটা দিকে সেটা যেতে পারে। সে যখন কোনো একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে সে যাবে, তখন কি হতে পারে, তার মধ্যে বিভিন্ন ধরনের চারিত্রিক পরিবর্তন দেখা যাবে, মানে তার যে ভৌত বৈশিষ্ট্যগুলো সেগুলো চেঞ্জ হতে থাকবে। সেটা উষ্ণতা হতে পারে, আর্দ্রতা হতে পারে, বা আদার্স যেগুলো রয়েছে আমাদের বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরপর চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে পরিমার্জন বা মডিফিকেশন। অর্থাৎ একটা বায়ুপুঞ্জ তার উৎস অঞ্চল বা যেখানে সে তৈরি হচ্ছে, সেখান থেকে যখন সে অন্যদিকে যাবে, অন্যদিকে যখন মুভ করছে অন্য অঞ্চলে, তখন যে অঞ্চলে সে যাচ্ছে সেই অঞ্চলের যেসব বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমার কিন্তু ওই বায়ুপুঞ্জের মধ্যে আমরা দেখতে পাবো। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি বায়ুপুঞ্জের পরিমার্জন, বা যেটাকে আমরা বলে থাকি মডিফিকেশন অফ এয়ার মাসেস বা এয়ার মাস মডিফিকেশন, ঠিক আছে। তো এটা কি কি কিসের উপরে নির্ভর করছে, এগুলো আমাদের বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের কি না, একটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় ওই বায়ুটা কতটা পরিমাণে উষ্ণ রয়েছে বা আর্দ্র রয়েছে। আমি যদি ধরি যে একটা বায়ুপুঞ্জ আমার তৈরি হয়েছে, সেই বায়ুপুঞ্জটা যেখানে তৈরি হয়েছে সেখানে ওই বায়ুপুঞ্জটার তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এবারে সে যখন কোনো একটা উষ্ণ অঞ্চলে যাচ্ছে, ওই অঞ্চলটা ছেড়ে একটা উষ্ণ অঞ্চলে যাচ্ছে বায়ুপুঞ্জটা, তখন একটু গরম হলে তার টেম্পারেচারটা হয়তো 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, বোঝা গেল। এবারে কোনো একটা বায়ু, আর একটা বায়ু ধরো আমার যেখানে তৈরি হয়েছে সেখানে তার তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। সে যখন অন্য একটা অঞ্চলে যাবে, দেখা গেল তার টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে 7 ডিগ্রি হয়েছে। তার মানে কি, পরবর্তী ক্ষেত্রে বা সেকেন্ড টাইমে যখন বাতাসটা আমার অন্য জায়গায় পৌঁছাচ্ছে, বা বায়ুপুঞ্জটা বলা ভালো যে অন্য জায়গায় পৌঁছাচ্ছে, তার টেম্পারেচারটা কিরকম হবে সেটা নির্ভর করছে তার প্রাথমিক অবস্থায় টেম্পারেচার বা উষ্ণতা কিরকম ছিল, মানে যেখান থেকে সে উৎপত্তি লাভ করেছে, বোঝা গেল। তাহলে এটা ফার্স্ট একটা ক্রাইটেরিয়া বা বলতে পারি নিয়ন্ত্রক বা ডিটারমিনেন্ট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের যে জায়গার উপরে অবস্থান করছে বা যে জায়গার উপর দিয়ে বায়ুপুঞ্জটা যাচ্ছে, সেই বায়ুপুঞ্জটা যাওয়ার জায়গাটা বা ভূপ্রকৃতিটা কিরকম। অর্থাৎ এই বায়ুপুঞ্জটা এখানে ছিল, এই জায়গাতে ছিল, যখন বি জায়গাতে গেল, সেই বি জায়গায় আমার কিন্তু বায়ুপুঞ্জটা যখন যাবে, সে দেখবে তার নিচের যে ভূপ্রকৃতি মানে ভূপৃষ্ঠটা কি অবস্থায় রয়েছে। যদি ভূপৃষ্ঠটা প্রচন্ড ঠান্ডা থাকে সেরকম এক ধরনের হবে, যদি গরম থাকে সেক্ষেত্রে এক ধরনের হবে, যদি আমার ঘাস দ্বারা আচ্ছাদিত থাকে সেখানে এক ধরনের হবে, যদি পাহাড় থাকে পর্বত থাকে, মানে টোপোগ্রাফিটা কিরকম তার উপরে নির্ভর করছে, টোপোগ্রাফি এবং তার আর একটা হচ্ছে ভূপৃষ্ঠটা কিরকম, ঠিক আছে, এটার উপরে কিন্তু নির্ভর করছে। এছাড়াও কতটা সময় ধরে প্রবাহিত হচ্ছে, টাইমটা খুব ইম্পর্টেন্ট, কতটা সময় ধরে প্রবাহিত হচ্ছে। যদি ওই অঞ্চলটার উপর দিয়ে, এই অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা যদি খুব কম টাইম ধরে হয়, তাহলে সেটা গরম খুব কম হবে। বা যদি ঠান্ডা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় খুব কম সময়ের জন্য, তাহলে খুব কম ঠান্ডা হবে, ঠিক আছে। তাহলে সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং কতটা দূরত্ব অতিক্রম করছে, দূরত্বটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক যদি দূরত্ব হয় সময় অটোমেটিক্যালি বেশি লাগবে, সেখানে তার ঠান্ডা বা গরম হওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো বায়ুপুঞ্জের যে পরিমার্জন সেটা কিন্তু আমাদের এই সব জিনিসগুলোর উপরে কিন্তু আমাদের নির্ভর করতে পারে। এছাড়াও আমাদের মেনলি দুটো জিনিসের ফলে বায়ুপুঞ্জের পরিমার্জন হয়, মেনলি দুটো জিনিস। একটা হচ্ছে বায়ুপুঞ্জ যখন কোনো একটা ভূপৃষ্ঠের সান্নিধ্যে আসছে, বায়ুপুঞ্জটা যখন কোনো একটা পার্টিকুলার ভূপৃষ্ঠের সান্নিধ্য আসছে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে আমার এখানে একটা বায়ুপুঞ্জ রয়েছে, এই বায়ুপুঞ্জটা উষ্ণ বায়ুপুঞ্জ। এবারে এই যখন গেল, দেখলো যে একটা অন্য জায়গায় এসে পৌঁছেছে, সেখানে দেখছে যে
ভূপৃষ্ঠটা আমার ঠান্ডা, তাহলে যে বাতাসটা আমার এই বায়ুপুঞ্জরে যখন এই অঞ্চলে আসবে তখন কি হবে, এই বায়ুপুঞ্জরে গরম ছিল ঠিকই, উষ্ণ অঞ্চলের থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু যখন সেটা শীতল অঞ্চলে আসবে ভূপৃষ্ঠটা ঠান্ডা হওয়ার জন্য তার নিচ থেকে আস্তে 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 বাতাসটা কি হতে থাকবে, ঠান্ডা হতে শুরু করবে, নিচ থেকে আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হতে শুরু করবে। বোঝা গেল? তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কিনা, এটা হচ্ছে আমাদের মডিফিকেশন, মানে কিসের বলে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি আসার জন্য মডিফিকেশন হচ্ছে বা পরিমার্জন হচ্ছে। এছাড়াও আরেকটা কি হয় না, আমার যদি কোনো কারণে বায়ু যদি ঊর্ধ্বগমন হয়, বায়ু যদি অধগমন হয়, মানে বায়ুটা নিচ থেকে উপর দিকে উঠছে বা উপর থেকে নিচে বসে যাচ্ছে, ঠিক আছে, এরকম যদি হয়, ঊর্ধ্বগমন বা নিমজ্জন যদি হয় বৃহৎ অংশ জুড়ে, তো বায়ুপুঞ্জে তখনও কিন্তু আমার বায়ুপুঞ্জে পরিবর্তন বা পরিমার্জন হতে পারে। একটা কি বললাম যে কোন একটা ভূপৃষ্ঠের সান্নিধ্যে যদি আসি, ভূপৃষ্ঠের সান্নিধ্যে কোন একটা উষ্ণ বা শীতল ভূপৃষ্ঠের সান্নিধ্যে এলো বা কাছাকাছি এলো বায়ুপুঞ্জটা, তখন সেক্ষেত্রে ঠান্ডা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে ঠান্ডা হবে বায়ুপুঞ্জটা, যদি গরম ভূপৃষ্ঠ হয় তাহলে গরম হবে বায়ুপুঞ্জটা। এই ভিত্তিতে আমরা আগেই ভাগটা দেখলাম যে কি ভাগ, একটা হচ্ছে ওয়ার্ম আর একটা হচ্ছে কোল্ড, ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্ম ডাব্লিউ, একটা হচ্ছে কোল্ড বা কাল্ট কে এল টি কাল্ট, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু আমরা আগেই ভাগ করেছি, কিন্তু সেটা কোনখান থেকে ভাগটা আসছে, এখান থেকে আসছে, এই কনসেপ্টটা থেকে এয়ার মাস মডিফিকেশন হচ্ছে। আমরা বললাম না একটু আগে ডাব্লিউ আর একটা কি বললাম, ওয়ার্ম, আর একটা যে কোল্ড বা কে দিয়ে লিখি আমরা কাল্ট, কে এল ডি কাল্ট বা কোল্ড। তাহলে এই ভাগটা হচ্ছে আমাদের এই এয়ার মাস মডিফিকেশনের প্রথম, যেটা হচ্ছে কিসের কারণে না, আমাদের বায়ুপুঞ্জের ওই কাছাকাছি আসা, বায়ুপুঞ্জটা ভূপৃষ্ঠের কাছাকাছি আসার জন্য। আরেকটা হয় আমাদের স্টেবল এবং আনস্টেবল, সেটা পরে আসছে। আচ্ছা, তাহলে আমাদের কি হয় না, দুটো ভাগে ভাগ করা যায় এয়ার মাস মডিফিকেশনটাকে, আমরা দুটো ভাগে ভাগ করে থাকি মেনলি। একটা হচ্ছে আমাদের তাপ গতীয় পরিমার্জন, একটা হচ্ছে তাপ গতীয় পরিমার্জন, একটা হচ্ছে তাপ গতীয় পরিমার্জন, যেটাকে আমরা বলছি এয়ার মাস মডিফিকেশন, এয়ার মাস এয়ার মাস না, এটা হচ্ছে তাপ গতীয় মানে থার্মোডাইনামিক্স মডিফিকেশন এটাকে বলা হয়, ঠিক আছে, থার্মোডাইনামিক্স মডিফিকেশন, ঠিক আছে। এয়ার মাস মডিফিকেশনটা দুটো ভাগে ভাগ করা আছে, থার্মোডাইনামিক্স, আর একটা রয়েছে আমাদের মেকানিক্যাল বা যান্ত্রিক যেটাকে বলে থাকি আমরা, আর একটা কি রয়েছে, আর একটা হচ্ছে যান্ত্রিক বা যেটাকে আমরা বলে থাকি মেকানিক্যাল, আর এটা হচ্ছে মেকানিক্যাল। এই দুটো ভাগে ভাগ করা যায়। তাপগতীয় পরিমার্জনটা আমি অলরেডি বলে দিলাম, কোনটা, ওই যে বললাম যে উষ্ণ জায়গার উপর দিয়ে বা উষ্ণ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হলে সেটা, মনে করো আমি বলছি এটার আবার দু ধরনের হয়, একটা ওই যে বললাম, একটা আমরা বলে দিয়েছি আগে, একটা ওয়ার্ম আর একটা হচ্ছে বা কোল্ড, ঠিক আছে। ওয়ার্মটা কখন বলবো আমি, ওয়ার্মটা আমি তখনই বলবো যখন কোনো একটা বায়ু আমার কি আছে না, বায়ুটা আমার দেখতে পাচ্ছ তুমি যে বায়ুটা হচ্ছে আমার ঠান্ডা রয়েছে। আচ্ছা, আগে ওয়ার্মটা বলি, তাহলে বায়ুপুঞ্জটা আমার যখন দেখতে পাবো যে গরম রয়েছে, বায়ুপুঞ্জটা যখন আমার কি রয়েছে, উষ্ণ বা গরম রয়েছে, বায়ুপুঞ্জটা উষ্ণ বা গরম রয়েছে, একটা বায়ুপুঞ্জ ধরো, সেই বায়ুপুঞ্জটা গরম বা উষ্ণ রয়েছে, ঠিক আছে, ওয়ার্ম রয়েছে। এবারে সে যখন কোনো একটা শীতল অঞ্চলের উপর দিয়ে যাবে তখন কি হবে, তখন ওই বাতাসটা আমার আস্তে 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 কি হতে শুরু করবে, আস্তে 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 আমাদের ঠান্ডা হতে শুরু করবে। যদি ভূপৃষ্ঠটা শীতল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আস্তে 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 নিচ থেকে উপর দিকে বায়ুপুঞ্জটা ঠান্ডা হতে শুরু করবে, ঠিক আছে। এই অবস্থায় এই বায়ুপুঞ্জটাকে আমরা কি বলছি, বায়ুপুঞ্জটা গরম, সেই জন্য এটাকে ওয়ার্ম বলছি আমরা। বোঝা গেল? তাহলে আমরা যখনই ডাব্লিউ বলবো বা ওয়ার্ম বলবো তখনই তার মানে কি বোঝাবে, তার মানে আমাদের যে জিনিসটা বোঝাবে যে আমাদের যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেই বাতাসটা নিচের ভূপৃষ্ঠ অপেক্ষা উষ্ণ রয়েছে, নিচের ভূপৃষ্ঠটা শীতল, উপরের অংশটা উষ্ণ রয়েছে, তখন তাকে আমরা ডাব্লিউ দ্বারা লিখবো। এটা আমি আগে অলরেডি বলে দিয়েছি। আর কোল্ড বা কাল্ট কখন বলবো আমরা, যখন আমাদের বাতাসটা কি হবে, বাতাসটা ঠান্ডা বা শীতল হবে এবং যে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হবে সেটা আমার কি হবে, উষ্ণ হবে, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হবে সেটা আমাদের উষ্ণ হবে। তাহলে ঠান্ডা বাতাসটা যখন উষ্ণ ভূপৃষ্ঠের উপরে যাবে তখন আস্তে আস্তে নিচ থেকে কি হবে, ওই বায়ুপুঞ্জটা গরম হতে শুরু করবে, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা কল্ড বা কোল্ড। তার মানে কি ডাব্লিউ থাকলে আমরা সেটা বুঝতে পারছি যে বাতাসটা কি রয়েছে, গরম রয়েছে নিচের ভূপৃষ্ঠের তুলনায়। আর কল্ড বা কোল্ড মানে হচ্ছে কি না, নিচে আমার যে বাতাসটা সেই বাতাসটা ঠান্ডা রয়েছে, কিসের তুলনায় না, আমাদের যে পথ দিয়ে বায়ুপুঞ্জটা যাচ্ছে সেই স্থানের ভূপৃষ্ঠ অপেক্ষা আমার বাতাসটা ঠান্ডা রয়েছে। বাস এইটুকু মনে রাখলেই হবে। এটাই হচ্ছে তাপগতীয় পরিমার্জন বা থার্মোডাইনামিক মডিফিকেশন, যেটা আমি অলরেডি ক্লাসিফিকেশনটা আগে দেখিয়ে দিয়েছি। আমি জিনিসটা কনসেপ্টটা বলে দিলাম যে এখান থেকে আমার এই দুটো জিনিস আসছে। আর যান্ত্রিক বা মেকানিক্যাল পরিমার্জন হিসেবে দুটো ভাগে ভাগ করেছে, যেটা শেষে একদম বললাম। একটা হচ্ছে আমাদের স্টেবল, একটা হচ্ছে স্টেবল বা স্থিতিশীল বায়ু, স্থিতিশীল, আর একটা হচ্ছে আমাদের আনস্টেবল বা যেটাকে বলছি আমরা অস্থিতিশীল। বোঝা গেল? স্টেবল বা স্থিতিশীল, আনস্টেবল বা অস্থিতিশীল, এই দুটো জিনিস কিন্তু আমাকে এখানে দেখতে হবে। এটা কিসের ভিত্তিতে ভাগ হচ্ছে, মেকানিক্যাল বা যান্ত্রিক। যান্ত্রিক পরিমার্জন কখন হয়, যখন আমাদের এই যান্ত্রিক পরিমার্জন অ্যাকচুয়ালি আমাদের
বিভিন্ন ধরনের পরিচলন স্রোতের জন্য হয়ে থাকে, ঠিক আছে। যদি কোনো কারণে ঘূর্ণাবর্ত তৈরি হয়, ঘূর্ণি তৈরি হয়, সেখানেও আমার বায়ুপুঞ্জ পরিমার্জন হতে পারে, কোনো জায়গায় সাইক্লোন তৈরি হলো, বা যদি এরকম হতে পারে যে কোনো একটা বিশাল অঞ্চলে ল্যাপস রেটটার হারটা চেঞ্জ হচ্ছে, ল্যাপস রেট আমরা ল্যাপস রেট পড়েছি, উষ্ণতা হ্রাসের হার, সেইটা বিশাল পরিমাণে চেঞ্জ হচ্ছে, তখনও কিন্তু আমার কি হতে পারে, আমার কিন্তু এই যান্ত্রিক আমাদের মডিফিকেশন বায়ুপুঞ্জে হতে পারে। বা কোনো একটা বায়ু কি হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ উপর থেকে ভূপৃষ্ঠের দিকে নামছে নিচের দিকে, তখন কি হয়, আমরা অলরেডি এডিয়াবেটিক গুলো পড়েছি বা পড়বো হয়তো পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি জানি, উপর থেকে যখন কোনো একটা বায়ু নামবে তার কি হবে, তার আস্তে 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 চাপটা বাড়বে, চাপ যখনই বাড়বে বাতাসটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে গরম হতে শুরু করবে। আবার একই রকম ভাবে নিচের থেকে বায়ু যখন উপর দিকে উঠবে তখন বাতাসটা আস্তে আস্তে কি হবে, আয়তনে বাড়ে, এবং আমার সেক্ষেত্রে কি হবে না, বাতাসটা আয়তনে বাড়লে আমার কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ঠান্ডা একটা প্রবণতা দেখা যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার দুটো বায়ু এখানে আমরা ভাগ করছি, এটা স্টেবল, একটা আনস্টেবল। স্টেবল বায়ু কোনটা, স্টেবল বায়ু মানে স্থিতিশীল বায়ু, শান্ত বায়ু, যেটাকে আমরা এস দ্বারা লিখেছি, আগেই বললাম এটা এস দ্বারা লিখেছি। আরেকটা আমাদের রয়েছে কি, আরেকটা রয়েছে আনস্টেবল বায়ু বা ইউ দ্বারা যেটাকে লিখি আমরা, আনস্টেবল অ্যাকচুয়ালি বায়ুপুঞ্জ আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমাদের যখন বায়ুপুঞ্জটার উপরের অংশটা স্থিতিশীল হয়ে যাবে, একদম শান্ত হয়ে যাবে, শান্ত বায়ুপুঞ্জটা খুব একটা মুভমেন্ট করছে না উপর দিকে বা নিচের দিকে নামছে না, তখন সেটাকে স্থিতিশীল বলবো। কোথায় দেখা যায় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দেখা যায় প্রতিভ ঘূর্ণাবাদ যেখানে হয়, অ্যান্টি সাইক্লোন যেখানে হবে, আমরা অ্যান্টি সাইক্লোন সম্বন্ধে অল্প বিস্তর পড়েছি, ঠিক আছে, হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে ক্লাস দেবো এটা। তাহলে অ্যান্টি সাইক্লোন আমরা যখন দেখেছি সেখানে দেখেছি যে একটা শান্ত আবহাওয়া বিরাজ করে, তো সেক্ষেত্রে আমরা স্টেবল এই এয়ার মাসটা আমরা দেখতে পাবো, বোঝা গেল। এটা কিন্তু আমার মনে রাখতে হবে। আনস্টেবলটা কোথায় দেখতে পাবো, আনস্টেবল মানে কি, অস্থির অবস্থা, বায়ু ওঠানামা করবে। কোথায় দেখতে পাবো, মেনলি আমরা দেখতে পাবো যেখানে আমাদের কি হবে না, যেখানে আমাদের সাইক্লোন তৈরি হবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেখানে আমরা দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলোর ভিত্তিতে আমাদের আগের ক্লাসিফিকেশন গুলো করা হয়েছিল, কিসের ভিত্তিতে না, এই যে এয়ার মাস মডিফিকেশন আমি পড়ালাম না, এই এয়ার মাস মডিফিকেশনের ভিত্তিতেই ভাগগুলো করা হচ্ছে। এয়ার মাস মডিফিকেশন দুটো ভাগ, একটা তাপগতীয় পরিমার্জন যেখানে তাপ রিলেটেড মানে থার্মোডাইনামিক্স, আর যান্ত্রিক বা মেকানিক্যাল হচ্ছে ওই বাতাস ওঠানামার ফলে হতে পারে, স্টেবল আনস্টেবলের ফলে হতে পারে। তাহলে থার্মোডাইনামিক্স এর ভিত্তিতে কটা ভাগে ভাগ করা হচ্ছে, ওয়ার্ম আর কোল্ড বা কল্ড এটা বলা হচ্ছে। আর স্টেবল এবং আনস্টেবলের ভিত্তিতে দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে যখন বাতাসটা শান্ত থাকবে, শান্ত স্থিতিশীল থাকবে স্টেবল, আর অস্থিতিশীল থাকলে আনস্টেবল, বোঝা গেল। তাহলে আমি আগেই ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিলাম, তারপরে আমি এখানে এয়ার মাস মডিফিকেশনের যে ব্যাপারটা তার ভিত্তিতে দুটো ভাগে এই ভাগগুলো দেখালাম, একটা হচ্ছে ওয়ার্ম কোল্ড, একটা হচ্ছে স্টেবল আনস্টেবল, বোঝা গেল। তো আজকে ক্লাস এতটুকুই, পরবর্তী আবার কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, খুব শীঘ্রই আরো ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই এবং পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে।